আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আইকন প্লাসের আজকের টেক্সট বুক সাজেশন ক্লাস ফর এইচএসসি 2020 ব্যাচ, অর্থাৎ 2020 সালে যারা শিক্ষার্থী ছিল, যাদের কিছুদিন পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তাদের জন্য আমাদের যে ইংরেজির লাস্ট যে ক্লাসটি, আমাদের সাজেশনের ক্লাস। এর আগে একটি সাজেশনের ক্লাস আমরা নিয়েছি গ্রামারের উপরে, আর আজকে আমরা টেক্সট বুক এবং রিটেনের উপরে ক্লাসটি নেব। তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমার মনে হয় লাইভটি দেখা যাচ্ছে। আপনারা একটু যদি আমাকে কমেন্ট করে জানান যে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন। আমার এখান থেকে মনে হচ্ছে যে সাউন্ড ক্লিয়ার, সাউন্ড শুনতে পাচ্ছি আমি, এবং এটা দেখাও যাচ্ছে। তো একটু আপনারা আমাকে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা, এরপর আমরা ক্লাসটা শুরু করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে, কারণ আমাদের এই ক্লাসটি হলো উন্মুক্ত। আমাকে একটু আপনারা কমেন্ট করে বলবেন যে সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমরা একটু অপেক্ষা করছি সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য। ওকে, সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা এবং ভিডিওটাও মনে হয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে, সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, আশা করি আপনার ভিডিওটা শেয়ার করে দিয়েছেন। আমি আপনাদের সাথে আছি আজকে আহমদুল্লাহ আবরাস, আইকন প্লাসের ইংরেজি শিক্ষক। তো আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সাজেশনটি মূলত এইচএসসি 2020, অর্থাৎ যারা কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য। এবং আজকের এই ক্লাসটি হলো আমাদের টেক্সট বুকের সাজেশন মূলক ক্লাস। টেক্সট বুক থেকে অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এটা আপনারা জানেন। অলরেডি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেকবার বলে ফেলছি এর মধ্যে যে টেক্সট বুক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কত ভাবে প্রশ্ন আসতে পারে, কতগুলো প্রশ্ন আসতে পারে। তো গত বছর অনেক প্রশ্ন এসেছিল। তো আমরা আজকে দেখবো যে টেক্সট বুক থেকে প্রশ্ন আসলে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, এটা আমরা একটু দেখব। তো আমি আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করব। আচ্ছা, একজন বলছে স্যার আজকে আলোচনাটি ফলপ্রসূ হওয়া চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফলপ্রসূ হবে। আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করছি। ওকে, 2 মিনিট আমি বলেছিলাম, 2 মিনিট লাগেনি, তার আগে চলে চলে আসছি আমি। আমি একটু রাইটিং ট্যাবটা নিয়ে নিলাম, এটা লিখতে আমাকে সহযোগিতা করবে। তো আমি প্রথমে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেই জিনিসটা হলো যে আজকে আমাদের এই টেক্সট বুক থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা প্রথমে একটু দেখব। টেক্সট বুক থেকে প্রশ্ন আসবে বলতে আমরা আসলে কি মনে করি? আমরা বাংলায় যেরকম টেক্সট বুক থেকে প্রশ্ন আসে এরকম কি মনে করি আমরা,
বাংলায় টেক্সট বুক থেকে যখন প্রশ্ন আসে সেই প্রশ্নটাকে আমরা কেমন দেখি যে অমুক গল্প কত সালে প্রকাশিত হয়েছে, এই গল্পের লেখককে, তারপরে অমুক কবে জন্মগ্রহণ করেছিল, বা এই গল্পের মূল চরিত্রকে, এই টাইপের বিভিন্ন অমুক গল্পে অমুকের কয়টা নাম আছে না, এই কবিতা মানে এই কবিতায় কয়টি ঋতু উল্লেখ আছে, এই কবিতা অমুক শব্দ 18 বছর কবিতায় বয়স কবিতা 18 শব্দটি কতবার উল্লেখ আছে, এইরকম ভাবে আমরা সাধারণত দেখি যে বাংলা ফার্স্ট পেপার থেকে টেক্সট বুক থেকে যেভাবে প্রশ্ন আসে। তো ইংরেজি ফার্স্ট পেপার থেকে আসলে প্রশ্নগুলো কিভাবে আসবে এটা যদি আমি আপনাদেরকে বলি, তো প্রথমে হলো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে ইংরেজি ফার্স্ট পেপার থেকে প্রথম যেখান থেকে প্রশ্ন আসে সেটা হলো ফিল ইন দা গ্যাপ। ফিল ইন দা গ্যাপ, শূন্যস্থান পূরণ। এটা গ্রামার কেন্দ্রিক, গ্রামার কেন্দ্রিক ফিল ইন দা গ্যাপ, শূন্যস্থান পূরণ আসতে পারে টেক্সট বুক থেকে। এখন এটা কিসের প্রশ্ন? এটা কিন্তু এমসিকিউ এর প্রশ্ন। কিসের প্রশ্ন এটা? এমসিকিউ। অর্থাৎ এমসিকিউতে আপনারা যে শূন্যস্থান পূরণ দেখেন বিভিন্ন সময়, এই যে গ্রামারের শূন্যস্থান পূরণ থাকে না, এই গ্রামারের লাইনগুলো হুবহু টেক্সট বুক থেকে কপি করা হতে পারে। হুবহু কি হতে পারে? টেক্সট বুক থেকে কপি করা হতে পারে। অর্থাৎ টেক্সট বুকের একটা লাইন তুলে দিয়ে আপনাকে ওখানে একটা শূন্যস্থান দিয়ে দিবে। এবং গত 2 বছর ধরে এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসা শুরু হয়েছে। এই ধরনের প্রশ্ন গত 2 বছরে প্রচুর পরিমাণে আসা শুরু হয়েছে, যে টেক্সট বুকের একটা লাইন তুলে দিয়ে সেখান থেকে তারা গ্রামারের প্রশ্ন দিবে। অর্থাৎ গ্রামার রুলটা আপনি পড়েছেন অন্য জায়গায়, কিন্তু লাইনটা তুলে দিয়েছে ওখান থেকে। নাম্বার, এটা যদি আমি নাম্বার 1 বলি, নাম্বার 2 যে প্রশ্নটা আসে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ব্যবহারটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটা আমরা বিভিন্ন বই থেকে কিন্তু পড়ি। আমরা অনেকেই জানি না যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি আসতে পারে, টেক্সট বুক থেকে আসতে পারে। অর্থাৎ টেক্সট বুকের যে প্রিপোজিশন গুলো আছে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ব্যবহার করা হয়েছে, ইংরেজি টেক্সট বুক তো ভাই ইংরেজিতে লেখা, বাংলায় লেখা তো না, ওখানে তো ইংরেজি শব্দ আছে তাই না? তো ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পরীক্ষায় আসে। 2 নাম্বারের পরে 3 নাম্বারে আমি যদি আপনাদেরকে বলি তাহলে হলো সিনোনিম অ্যান্টোনিম, যেগুলোকে আমরা বলি, অর্থাৎ ভোকাবুলারি বললে আমরা যেগুলো মনে করি সিনোনিম, সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম গুলো আপনি, এটা আমি বলবো না যে সবগুলো সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং টেক্সট বুক থেকে কমন পড়বে, তবে এই টেক্সট বুক থেকে সিনোনিম অ্যান্টোনিম আসে। এই টেক্সট বুক থেকে কি হয়, সিনোনিম এবং অ্যান্টোনিম আসে। আচ্ছা, ওয়ার্ড মিনিং টাইপের যেগুলোকে আমরা বলি। 4 নম্বরে যদি আমি বলি এই শব্দ, তার আগে বলে নেই যে ফিল ইন দা গ্যাপ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো সকল ইউনিটের জন্য, অল ইউনিট। এগুলো কাদের জন্য বলে? এগুলো অল ইউনিটের জন্য। আপনি যে ইউনিটে পরীক্ষা দেন এই জিনিসগুলো টেক্সট বুক থেকে আসতেই পারে, এই জিনিসগুলো টেক্সট বুক থেকে আসতে পারে। এটা হলো এমসিকিউ তে বললাম। ওকে, 4 নম্বরে যে জিনিসটা আসতে পারে সেটা হলো লিটারেরি টার্ম, মানে একেবারে সলিড লিটারেচার যাকে বলে, লিটারেরি টার্ম। আজকের ক্লাসের পরে আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আমাকে বলতে পারেন, সেগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো লিটারেরি টার্ম গুলো আসতে পারে। এবং 5 নম্বরে যেটা আসতে পারে সেটা হলো সরাসরি পোয়েম এবং স্টোরির ইনফরমেশন নিয়ে প্রশ্ন। পোয়েম অ্যান্ড স্টোরি, পোয়েম আর স্টোরি যেগুলো আছে আপনাদের, সেখান থেকে হুবহু তথ্য নিয়ে যেটা বাংলা ফার্স্ট পেপারে আসে সেভাবে প্রশ্ন আসতে পারে। গত বছর প্রশ্ন এসেছিল কি, অরফিউজের বাবা মায়ের নাম কি? অরফিউজের বাবা মায়ের নাম কি, এটা কি মানে ইংরেজি সাহিত্য থেকে আসছে? না ভাই, আপনার টেক্সট বুকের মধ্যে আছে। অরফিউজের বাবা মায়ের নাম কি, এটা আপনার টেক্সট বুক থেকে আসছে। তারপরে আসছিল যে আই ডাইড ফর বিউটি কবিতার মূল ভাব কি, থিম কি? বিউটি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। তার মানে এটা কোথা থেকে আসছে? আই ডাইড ফর বিউটি কবিতা এমিলি ডিকিনসনের কবিতা, ওই কবিতা থেকে আসছে। তো এই জিনিসগুলো পোয়েম এবং স্টোরি থেকে হুবহু তথ্য আসতে পারে বা আসে। এই জিনিসগুলো স্পেশালি কাদের জন্য আসে? এই দুটো জিনিস স্পেশালি আসবে হলো বি আর ডি ইউনিটের জন্য। এই ইনফরমেশন গুলো কোথায়? বি আর ডি ইউনিটের জন্য। দেখেন, লিটারেচার এবং পোয়েম স্টোরি থেকে প্রশ্ন সাধারণত কোথায় আসে না বলেন? সাধারণত আপনার সি ইউনিটে আসে না, কিন্তু সি ইউনিটে কোথায় আসতে পারে? গ্রামার এবং ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে সেগুলো আসতে পারে। এখন কথা হলো স্যার, তাহলে আমরা কি করব, আমরা কি পড়বো?
সোহান বলছে স্যার সবকিছু ঘোলাটে হয়ে গেছে। সবকিছু ঘোলাটে কি স্ক্রিন ঘোলাটে হয়ে গেছে না তোমার মাথা ঘোলাটে হয়ে গেছে? যারা আগে, আমরা অনেক আগে থেকে বলে আসছি টেক্সট বুক পড়ার জন্য, যারা আগে টেক্সট বুক পড়েছে তাদের জন্য এই জিনিসগুলো খুব ইজি বা তাদের জন্য এগুলো সহজ, কিন্তু যারা টেক্সট বুক পড়ে নাই তাদের এখন পড়তে গেলে অবশ্যই মাথা ঘোলাবে, মাথা ঘোলাতে হবে। এখন কথা হলো, এত টেক্সট বুক কি আমরা পড়তে, এতখানি বই কি এখন আমরা পড়তে পারবো? না, এতখানি বই এখন আপনাদের পড়ার দরকার নাই। এতখানি বই আপনাদের কি দরকার নাই বলেন? পড়ার দরকার নাই। এটা আপনার একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমি একটু পরে এটা বাদ দিয়ে দিব। কারণ যদি স্ক্রিনশট নেওয়া থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু পরে এটা বাদ দিয়ে দিব, এটা আমি মুছে অন্য কিছু লিখবো। এখন কথা হলো যে এই জিনিসগুলো পারার জন্য আমরা টেক্সট বুকের কি কি পড়বো, এই জিনিসগুলো পারার জন্য আমরা টেক্সট বুকের কি কি পড়বো, এটা তো এমসিকিউ তে গেল। ওকে, এবার আসেন হলো, আমি যদি আপনাকে এই জিনিসগুলো মুছে দিয়ে আমি যদি আপনাকে রিটেনের কথা বলি, যে রিটেনে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, আশা করি যারা স্ক্রিনশট নেওয়ার তারা নিয়ে ফেলেছেন। আর আপনারা চাইলে ক্লাসটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদেরকে সহযোগিতা করতে পারেন ক্লাসটি দেখতে। রিটেন থেকে টেক্সট বুকের কি ধরনের প্রশ্ন আসতে পারে? রিটেন থেকে ফিল ইন দ্য গ্যাপ। রিটেনের যে ফিল ইন দ্য গ্যাপস আছে, সেখানে কি ফিল ইন দ্য গ্যাপস হলো অনেকগুলো নিয়ে, তাই না? তো ফিল ইন দ্য গ্যাপস রিটেনের এই টেক্সট বুক থেকে আসতে পারে এবং গত বছর এসেছে। আসতে পারে বললে তো খালি কাজ হবে না, গত বছর এখান থেকে প্রশ্ন এসেছে, ফিল ইন দ্য গ্যাপস। এবার আসেন 2 নাম্বার, প্যারাগ্রাফ। গত বছর যে প্যারাগ্রাফ ছিল, এই প্যারাগ্রাফ গুলো কোথা থেকে আসছিল? আসমান থেকে আসছিল? না, প্যারাগ্রাফ গুলো টেক্সট বুক থেকে আসছে। প্যারাগ্রাফ গুলো কোথা থেকে আসছে? টেক্সট বুক থেকে আসছে। এই যে শেখ মুজিবের ভাষণ, তারপরে হলো কি বলে হিস্টোরিক স্পিচ যেটা ছিল সেটা। ফিল ইন দ্য গ্যাপস আসছিল কোথা থেকে? বুড়িগঙ্গা নদীর যে প্যাসেজটা আছে সেখান থেকে। 3 নাম্বার, সেন্টেন্স মেকিং। রিটেনে যে সেন্টেন্স মেকিং আসে, সেন্টেন্স মেকিং, এই সেন্টেন্স মেকিংও আপনার টেক্সট বুক থেকে আসবে এবং গত বছর এসেছে। সেন্টেন্স মেকিং এ কোন শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবেন? আপনি কি আকার জুড়ে সব শব্দ মুখস্থ করবেন, সব শব্দ দিয়ে বাক্য রচনা শিখবেন? না, টেক্সট বুকে যেগুলো আছে সেগুলো শিখেন। ওকে, এখন এই জিনিসগুলো পারতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে টেক্সট বুকের কি কি পড়তে হবে দেখেন। এই জিনিসগুলো যদি আপনি পারতে চান তাহলে আপনাকে টেক্সট বুকের কি কি শিখতে হবে, আমরা এই জিনিসটা একটু দেখি। আপনি টেক্সট বুক থেকে কি কি পড়বেন, এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে দেখেন। কি কি পড়বেন টেক্সট বুকের? টেক্সট বুকের কি কি পড়বেন? নাম্বার 1, ইম্পর্টেন্ট প্যাসেজ। ইম্পর্টেন্ট প্যাসেজ। এখন আপনার প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ার কোনো সময় নাই, এখন চোখ বুলিয়ে যাওয়ার সময়। এখন কিসের সময় বলেন? চোখ বুলিয়ে যাওয়ার সময়। ইম্পর্টেন্ট প্যাসেজ, এটা আমরা আপনাকে সাজেশন হিসেবে বেবি ম্যানুয়ালে দিয়ে দিয়েছি। বেবি ম্যানুয়ালে আপনাকে সাজেশন হিসেবে দিয়ে দিয়েছি। যাদের কাছে এটা নাই তাদেরকে আমি আবারও এটা দিয়ে দিব। আমরা আইকন ক্লাসের পেজে এই সাজেশনটা ছোট করে আবার দিয়ে দিব। তবে যাদের কাছে বেবি ম্যানুয়াল আছে তাদের জন্য তো আছেই, আমরা সাজেশনটা আবার আপনাকে দিয়ে দিব। ইম্পর্টেন্ট প্যাসেজ বেবি ম্যানুয়ালে দেওয়া আছে। ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে কি আসতে পারে? ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে প্যারাগ্রাফ আসতে পারে, ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে ফিল ইন দ্য গ্যাপ আসতে পারে। এই ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো হুবহু পরীক্ষাতেও আসতে পারে। 2018 সালে ইন্টারমিডিয়েটের বই থেকে প্যাসেজ কমন পড়েছিল, ফোক মিউজিক নিয়ে যে প্যাসেজটা এসেছিল সেটা ইন্টারমিডিয়েটের টেক্সট বুক থেকে নেওয়া। তার মানে কি টেক্সট বুক থেকে প্যাসেজ কমন পড়বে না এটা কিন্তু সত্যি কথা না, প্যাসেজ আসতে পারে। তো চোখ বুলিয়ে যেতে হবে ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো। নাম্বার টু, টেক্সট বুকের এক্সারসাইজ গুলো পড়তে হবে। টেক্সট বুকের শেষে দেখবেন আপনি এক্সারসাইজ আছে কতগুলো, টেক্সট বুকের শেষে কতগুলো এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো পড়তে হবে। এখন টেক্সট বুকের শেষে সব এক্সারসাইজ পড়বো না, সব এক্সারসাইজ পড়ার দরকার নাই। টেক্সট বুকের শেষে কি কি এক্সারসাইজ আছে সেগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা এগুলো পড়বেন। টেক্সট বুকের শেষে যে এই এক্সারসাইজ গুলো যেখানে পাবেন সেগুলো আপনারা পড়বেন। নাম্বার 1, টেক্সট বুকের কোনো অধ্যায় শেষে যদি বলা থাকে এই শব্দগুলোর ওয়ার্ড মিনিং কি, যদি ওয়ার্ড মিনিং থাকে সেটা পড়তে হবে। যদি ওয়ার্ড মিনিং থাকে কি করতে হবে? সেটা পড়তে হবে। 2 নাম্বার হলো মেক সেন্টেন্স যদি থাকে, যেখানে যেখানে মেক সেন্টেন্স আছে সেখান থেকে পড়তে হবে। যেখানে যেখানে মেক সেন্টেন্স আছে ওই মেক সেন্টেন্সের ওয়ার্ড গুলো দিয়ে বাক্য রচনা পড়তে হবে। 3 নাম্বার, কিছু জায়গায় দেখবেন পার্টস অফ স্পিচ সম্পর্কিত প্রশ্ন আছে, যে এই শব্দগুলোর অ্যাডজেক্টিভ কি, এই শব্দগুলোর ভার্ব কি, নিচের কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, এই টাইপের কিছু প্রশ্ন আছে পার্টস অফ স্পিচ নিয়ে। এই পার্টস অফ স্পিচ গুলো পড়তে হবে। PARTS, পার্টস অফ
স্পিচ, এই পার্টস অফ স্পিচ গুলো আপনাকে কি করতে হবে বলেন, পড়তে হবে। দেখেন আমি কিন্তু আপনাদের টেক্সট বুকটা ছোট করে দিলাম, আপনি জগৎ জোড়া সবকিছু পড়বেন না। আপনি টেক্সট বুকের এক্সারসাইজ থেকে কি পড়বেন বলেন, ওয়ার্ড মিনিং যদি থাকে সেটা পড়বেন, মেক সেন্টেন্স যদি থাকে সেটা পড়বেন, পার্টস অফ স্পিচ যদি থাকে সেটা পড়বেন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের এখান থেকে কমন পড়বে, যদি টেক্সট বুক থেকে দেয় এখান থেকে কমন পড়বে। ওকে, আচ্ছা এবার আসেন হলো টেক্সট বুক এক্সারসাইজটা পড়লেন, 3 নাম্বার আপনারা ভোকাবুলারি পড়তে পড়তে কি মাথা নষ্ট করে ফেলছেন না, অমুক বই তমুক বই, এই বই সেই বই, প্রচুর বই থেকে আপনারা ভোকাবুলারি পড়েন। টেক্সট বুকের ভোকাবুলারি গুলোকে আগে শেষ করছেন? আপনার উচিত হলো আগে টেক্সট বুকের ভোকাবুলারি শেষ করা। এই টেক্সট বুকের ভোকাবুলারি আপনাকে কি করতে হবে বলেন, পড়তে হবে। টেক্সট বুকের ভোকাবুলারি ইম্পর্টেন্ট সবগুলো আমরা বেবি ম্যানুয়ালে দিয়ে দিয়েছি। টেক্সট বুকের এই সবগুলো আমরা কি দিয়েছি বলেন, বেবি ম্যানুয়াল যেটা আমাদের আছে সাজেশন ইংরেজি, আমরা সেই বেবি ম্যানুয়ালে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। এখন যাদের কাছে এটা আছে অনুগ্রহ করে তারা যদি এটা পড়েন আপনারা আশা করি উপকৃত হবেন। একজন বলছে সব ভুলে গেছি, এক্সারসাইজের ফিল ইন দ্য গ্যাপস লাগবে না। এইটা নিয়ে আমি বলি এক্সারসাইজের ফিল ইন দ্য গ্যাপস লাগবে কি না এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল। আমার কাছে মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় এতটা মানে সিলি প্রশ্ন করবে যে আপনার ইন্টারমিডিয়েটে একটা মানে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে দিয়েছে বইতে সেইটাই তুলে দিবে। আমার কাছে মনে হয় না এটা তারা করবে, কারণ গত বছর তারা যে শূন্যস্থানটা দিয়েছিল ফিল ইন দ্য গ্যাপস রিটেনে, সেটা কিন্তু একটা অধ্যায় থেকে তারা তুলে দিয়েছে, একটা প্যাসেজ থেকে তারা তুলে দিয়েছে, যে বুড়িগঙ্গা নদীর ওয়াটার ওয়াটার ওই অধ্যায়টা থেকে লেসনটা থেকে তুলে দিয়েছে তারা। এখন আমার মনে হয় না যে আপনাদের ওই টেক্সট বুকের যে শূন্যস্থান পূরণ যেটা দেওয়া আছে ওটা আসবে, কিন্তু আপনি চাইলে পড়তে পারেন, যারা পড়ে ফেলছেন অলরেডি আগে আলহামদুলিল্লাহ ফাইন, নতুন করে আমার মনে হয় না এটা আপনার পড়ার দরকার আছে। পড়লে তো আপনি অনেক কিছুই পড়তে পারেন, কিন্তু এখন তো টাইম নাই আপনার, তো আমার কাছে এটা স্কিপ করতে পারেন আপনারা, আমার কাছে এটা মনে হয়। সো টেক্সট বুকের ভোকাবুলারি যদি আপনারা পড়তে পারেন তাহলে খুবই ভালো, বেবি ম্যানুয়াল থেকে যদি কালেক্ট করে থাকেন ভালো, অন্য কোথাও থেকে পড়তে পারলো কোনো সমস্যা নাই, এটা আপনাদের পড়া উচিত। এই টেক্সট বুক ভোকাবুলারি পড়া শেষ করে আপনি অন্য ভোকাবুলারি পড়তে পারেন, এগুলো শেষ করার আগে আপনি অন্য কিছু পড়তে পারেন না বা আপনার পড়া উচিত না। একটা কথা আমি আপনাদের কমেন্ট গুলো এতক্ষণ দেখি নাই, অনেকে কমেন্ট করছেন, আমি আপনাদের সকল প্রশ্ন উত্তর দেব, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি সকল প্রশ্ন উত্তর আপনাদেরকে দেওয়ার আমার যেটা সামর্থ্য আর কি সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এখন যদি বলেন যে এভারেস্ট পর্বত প্রতি বছর কত ইঞ্চি করে বড় হয়, এইটা আমি উত্তর জানি না ভাই, এটা আমি দিতে পারবো না, আমার সাধ্যের মধ্যে যেটা আছে সেটা পারবো। ধরনের কঙ্কা সাধ্যের মধ্যে সবটুকু সুখ। ওকে, এখন কিছু প্রশ্ন আছে আমি সেটার উত্তর দেই। একজন বলছে যে ভাইয়া এখানে কি করতে হবে, থিম সামারি পড়তে হবে কিনা। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর তো প্রথম রিটেন শুরু করেছিল, গত বছর বলতে 2019 সালে প্রথম রিটেন শুরু করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে থিম এবং সামারির কথা তারা উল্লেখ করেছিল, থিম তো বলে নাই, তারা বলেছিল এটা সামারি হিসেবে বলেছিল, সামারি, তারা কি বলেছিল সামারি বলছে। এখন ভাই আসলে সত্যি কথা বলতে সামারি আসবে কিনা এইটা আমি স্পষ্টভাবে বলতে পারি না, তবে আমার মনে হয় শুধু সি ইউনিটেই সামারি আসবে বা প্রেসি রাইটিং যেটা বলে এটা সি ইউনিটে আসবে, এটা বি তে আমার মনে হয় না আসবে, বিটি ইউনিটে আমার মনে হয় না সামারি রাইটিং আসবে, এটা শুধু সি ইউনিটে আসবে। এবং সি ইউনিটে যেটা আসবে সেটা টেক্সট বুক থেকেও আসতে পারে বাইরে থেকেও আসতে পারে, গত বছর বাইরে থেকে আসছে, গত বছর কোথা থেকে আসছে বলেন, বাইরে থেকে আসছে, গত বছর কিন্তু এই টেক্সট বুক থেকে আসে নাই। তো তারা টেক্সট যে 8টা সিলেবাস দিয়েছে মানে টপিক দিয়েছে বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য, সেই 8টা টপিকের মধ্যে গত বছর 4টা টপিক থেকে প্রশ্ন হয়েছে। কয়টা টপিক? 4টা টপিক, ঠিক আছে। যেমন সেগুলো কি কি, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপস, তারপরে মেক সেন্টেন্স, এগুলো থেকে প্রশ্ন হয়েছে, আর সি ইউনিটে সামারি এসেছিল। তো এইগুলো থেকে তারা যখন প্রশ্ন করেছে তার মানে এই না আগামী বছর অন্য কিছু থেকে প্রশ্ন করবে না, কিন্তু আমার মনে হয় যেটা যে তারা এই প্রশ্নগুলোই আবার করবে, এই টাইপের প্রশ্নই আবার রিপিট করবে, আমার যেটা মনে হচ্ছে। তো এগুলোই পড়তে পারেন আপনারা, অযথা আমার মনে হয় না এখন সামারি পড়ার কোনো দরকার আছে, এটা আমার কাছে মনে হয় না। আচ্ছা একটা কথা সবাই বলে যে ভাইয়া আমরা তো ভোকাবুলারি পড়ি বা অমুক জিনিস পড়ি মনে থাকে না। একটা কথা বিশ্বাস করেন, আমি আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত এমন কোন ছাত্র পাই নাই যে ছাত্র বলছে স্যার আমি পড়ি আমার মনে থাকে। আজ পর্যন্ত আমি এমন ছাত্র পাই নাই যে ছাত্র বলে যে স্যার আমি পড়ি এবং আমার মনে থাকে। সবার একই কথা,
আমার পড়া মনে থাকে না। এখন ভাই আপনার মনে থাকে না, অমুকের আরেকজনের মনে থাকে না। ধরেন আপনার নাম হলো এ, আপনার মনে থাকে না, আরেকজনের নাম বি, তারও মনে থাকে না, আরেকজনের নাম সি, তারও মনে থাকে না, তারও কি মনে থাকে না। তো আপনার মনে থাকে না বলে আপনি পড়া স্টপ করে দিচ্ছেন। পড়া কি করে দিচ্ছেন? স্টপ করে দিচ্ছেন। আমি পড়ি, মনে থাকে না, ভোকাবুলারি পড়বো না। বি, সে পড়া প্রথমে কন্টিনিউ করছে, তারপরে কিছুদিন পরে স্টপ করে দিচ্ছে, তারও মনে থাকে না বলে। এবং সি, সে কি করছে, সে পড়া মনে থাকে না, কিন্তু সে কন্টিনিউ করে গেছে পড়া, সে পড়তেছিল। একটা জিনিস খেয়াল করেন, এমসিকিউতে তো অপশন থাকে, এই অপশনগুলো যখন আপনি দেখবেন, প্রশ্নগুলো যখন আপনি দেখবেন, তখন আপনার কিছু না কিছু তো মনে থাকতে পারে, মনে পড়তে পারে। এখন ভাই সবারই মনে থাকে না, কিন্তু এ পড়া বন্ধ করে দিয়েছে, বি অল্প পড়ে বন্ধ করে দিয়েছে, আর সি পড়তেছে। আপনি বলেন কার সম্ভাবনা বেশি, পসিবিলিটি বেশি কার ভালো করার? অবভিয়াসলি সি এর পসিবিলিটি বেশি ভালো করার, কারণ সে যে মনে থাকে না তারপরেও যে পড়তেছে একটু একটু করে, কিছু না কিছু তো তার, সে আপনার থেকে এগিয়ে, এ বির থেকে এগিয়ে না সে। সো এইটা কখনো চিন্তা করবেন না আমার এটা মনে থাকে না কেন। ভাই মনে রাখা আপনার কাজ না, আপনার কাজ পড়া, মনোযোগ দিয়ে পড়া, মনে থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। ওকে, সো মনে আছে কি নাই এটা চিন্তা করে ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো মানে হয় না। ভাইয়া এফইউ এর জন্য টেক্সট বুক কতটা ইম্পর্টেন্ট? টেক্সট বুক সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য টেক্সট বুক ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোথায় বলেন, এবার আমরা চলে যাচ্ছি হলো আমাদের এটা তো বললাম যে কি কি পড়বেন টেক্সট বুক থেকে, এবার আমি আপনাদের কিছু পড়িয়ে দেব, মানে আমি আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব। ওকে, যেমন আমরা টেক্সট বুকের দুই একটা কবিতা নিয়ে আলোচনা করব, কিভাবে প্রশ্নগুলো হয় আমরা একটু দেখব, যে টেক্সট বুকের কি কি ইনফরমেশন পড়বেন। এবং আমি আপনাদের এই টেক্সট বুকের সাজেশনের আমি একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব, আইকন প্লাসের এই পেজে আমি একটা ফাইল আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এবার আমরা চলে আসব যে কিছু বিষয় আমরা এখন আলোচনা করব, যেমন কিছু লিটারেরি টার্ম আছে, তারপরে কিছু কবিতা আছে, এগুলো থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, এগুলো কি আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব। এবং সবার শেষে আমি আপনাদের রিটেনের প্যারাগ্রাফ বা এগুলো নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, বেবি ম্যানুয়ালে প্যাসেজ আর কবিতার ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া আছে, লাস্ট পেজ ফলো করো। ও আচ্ছা, একজন বলছে এটা কোথায় দেওয়া আছে, ও মনে হয় বলছে পড়তে পড়তে ঘাড় শেষ, অথচ অথচ পরীক্ষাতে যা দেখি নতুন লাগে। এটা তো ভালো, একটা গান আছে জানেন না, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। তাই করোনার পরে তো পৃথিবী বদলে গেছে, যেহেতু পৃথিবীটা বদলে গেছে আপনার তো সবকিছু নতুন লাগবেই, স্বাভাবিক। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আসলে। আচ্ছা, ডি ইউনিটের জন্য টেক্সট বুক কতটা ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য? ভোকাবুলারির জন্য, গ্রামারের জন্য, পার্টস অফ স্পিচের প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। সরাসরি লিটারেচারের প্রশ্ন কম আসে, সরাসরি লিটারেচারের প্রশ্ন কম আসে, তবে ইম্পর্টেন্ট টেক্সট বুকটা। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মনে করেন কি লিটারেচার মানেই মনে হয় ওই যে অমুক কবিতার রাইটার কে, আর এই রাইটার কোথায় জন্মগ্রহণ করছে। না ভাই, কবিতা গল্প থেকে শুধু এই প্রশ্নই আসে না, কবিতা গল্প থেকে গ্রামারের প্রশ্ন আসে, পার্টস অফ স্পিচের প্রশ্ন আসে, ভোকাবুলারির প্রশ্ন আসে। কিভাবে আসে সেটা আমরা একটু পরে দেখবো, একটু ধৈর্য ধরেন, আমার সাথে ক্লাসটা করেন, ইনশাল্লাহ আশা করি যে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। ডি ইউনিটের যারা আছেন, ডি ইউনিটের যারা আছেন, আপনাদের প্রশ্নগুলো কিভাবে আসতে পারে টেক্সট বুক থেকে, কবিতাগুলো থেকে, আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। ওকে, এটা তাহলে আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি হলো সাম ইম্পর্টেন্ট লিটারেরি টার্ম। প্রথমে আমি যেটাতে আসবো সেটা হলো লিটারেরি টার্ম, অর্থাৎ লিটারেরি কিছু নাম, সাহিত্যিক কিছু শব্দ বা সাহিত্যিক কিছু সংজ্ঞা, এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। প্রতি বছর কি হয়, সাহিত্যিক সংজ্ঞাগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে চলেন আমরা সেই সাহিত্যিক সংজ্ঞাগুলো একটু দেখি, কয়েকটি একটু দেখি, দ্রুত আমরা দেখে যাব, কারণ এটা নিয়ে খুব বেশি আলোচনার এখন টাইম নাই। প্রথমে আসছে হলো সিমিলি, যেটাকে বলে উপমা বা তুলনা, সিমিলি। এখন এই সিমিলি মানে কি? সিমিলি মানে হলো আপনি দুটো জিনিসের মধ্যে তুলনা করবেন, দুটো জিনিসের মধ্যে কি করবেন, সিম্পল তুলনা করবেন। এবং এই তুলনায় আপনি লাইক, অ্যাজ, সিমিলার, অ্যালাইক, এগুলো আপনি কি করবেন, বা কম্পারেটিভ ডিগ্রি যে তুলনা, এগুলো আপনি ব্যবহার করবেন। দেখেন, যখন দুটি অবাস্তব বিষয় বা বস্তুর সাথে তুলনা করা হয়, এবং তুলনার জন্য এটা এখানে একটা জফলা হবে, তুলনার জন্য তুলনামূলক শব্দগুলো যেমন লাইক, অ্যাজ,
তারপরে হলো সিমিলার, অ্যালাইক, কম্পারেটিভ ডিগ্রি, এগুলো ব্যবহার করা হয় সাহিত্যের ভাষায়, তাকে সিমিলি বলে। তার মানে আপনি দুটো জিনিসের তুলনা করবেন। ধরেন যে একটা মেয়ে তার নাম হলো ধরেন মিতু, তার নাম কি মিতু। এখানে মিতু নামে কেউ থাকলে তাকে ট্যাগ করে দিতে পারেন, বা এখানে কমেন্টে বলে দিতে পারেন, বা মিতু থাকলে সে নিজেও বলতে পারেন যে স্যার আই এম মিতু। আচ্ছা, জিকেতে সময় দিতে গেলে বাংলা ইংরেজি ডাউন, বাংলা ইংরেজিতে সময় দিতে গেলে জিকেতে ডাউন। কই যাব, দুই জায়গাতেই থাকতে হবে। ডাউন নিয়ে কোনো চিন্তাই করা যায় না, আপনার পড়ার দরকার পড়েন। আচ্ছা দেখি মিতু নামে কেউ আছে কিনা দেখি। তো মিতু, তাকে আমি ধরেন খুব সুন্দর সে বা খুব ভালো মানুষ, আমি তাকে গোলাপের সাথে তুলনা করলাম। তো আমি কি বললাম, মিতু ইজ লাইক এ রোজ। মিতু ইজ লাইক এ রোজ। মিতু হলো একটা গোলাপের মতো, গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো মিতু, ধরেন যে পবিত্র, হ্যাঁ, গোলাপের মতো নিষ্পাপ, এগুলো। আচ্ছা, এখন কথা হলো দেখেন, এই মিতু আর রোজের মধ্যে তুলনা হচ্ছে, আর লাইক শব্দটা আছে, তাহলে কি সিমিলি। এটা নিয়ে আর টেনশনের কিচ্ছু নাই, এরকম অ্যাজ লাইক থাকলে সিমিলি হবে। আমরা আসেন একটু এক্সাম্পল দেখি। হি লুকস লাইক এ মানকি, তাকে বানরের মতো দেখায়। তাহলে হি আর মানকির মধ্যে তুলনা করছে, এবং কি দিয়ে, লাইক দিয়ে। ওকে, আচ্ছা আরেকটা দেখেন, হি ইজ অ্যাজ লাইক অ্যাজ ডগ, সে একটা কুকুরের মতো, এই যে অ্যাজ থাকলেও হবে। ওকে, তাহলে হি আর ডগের মধ্যে তুলনা করছেন আপনি, এবং অ্যাজ লাইক, সিম, সিমিলার এগুলো দিয়ে, তাহলে সেটাই হলো সিমিলার আমাদের। ওকে, সিমিলারের সাথে যেই জিনিসটার সম্পর্ক আছে সেটা হলো মেটাফোর। সিমিলারের সাথে যে জিনিসটা সম্পর্ক আছে সেটা কি বলে, সিমিলির সাথে যে জিনিসটা সম্পর্ক আছে সেটার নাম হলো মেটাফোর। মেটাফোর কি ভাই, মেটাফোরও দুটো জিনিসের তুলনা, মেটাফোরও দুটো জিনিসের তুলনা, তবে এখানে অ্যাজ লাইক এগুলো থাকে না, এখানে অ্যাজ লাইক এগুলো থাকে না। যেমন ধরেন, মেটাফোর হলো দুটো জিনিসের অবিচ্ছেদ্য অংশ কল্পনা করা হয়, অর্থাৎ দুটো জিনিস একেবারে মানে এমন ভাবে তুলনা করা হচ্ছে যে দুইটার জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই, সব দিক দিয়ে মিল, এগুলোই হলো মেটাফোর। যেমন ধরেন আমি যদি বলি লাইফ ইজ এ লোকাল বাস, লাইফ ইজ এ লোকাল বাস, দেখেন লোকাল বাসের সাথে লাইফের তুলনা করা হচ্ছে, লাইফের সাথে কার তুলনা করা হচ্ছে, লোকাল বাসের তুলনা করা হচ্ছে। আপনার জীবনের সাথে লোকাল বাসের সম্পূর্ণ এক মিল আছে সব দিক দিয়ে। কেমন বলেন, আপনার জীবনের শুরু আছে শেষ আছে, লোকাল বাসের শুরু আছে শেষ আছে। মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একই লোক থাকে না, আমরা প্রাইমারিতে কারোর সাথে মিশেছি, হাই স্কুলে কারোর সাথে মিশেছি, কলেজে গিয়ে কারোর সাথে মিশেছি। লোকাল বাসে দেখেন কেউ উঠে আবার একটু পর নেমে যায়, আবার কেউ উঠে আবার একটু পরে নেমে যায়, আবার কেউ উঠে আবার একটু পরে নেমে যায়, তাহলে মিল আছে না। আপনি দেখবেন লোকাল বাসে একজন হেল্পার থাকে, সেই হেল্পার শুরু থেকে শেষ পর্যন্ত ড্রাইভারের সাথে থাকে। আপনার জীবনেও হেল্পার বা সহকারী হিসেবে, আপনার সহযাত্রী হিসেবে একজন না একজন বহুদূর পর্যন্ত আপনার সাথে যাবে। যেমন ছোটবেলা থেকে বাবা মা, বিয়ে শাদীর পরে স্বামী স্ত্রী, কেউ না কেউ এভাবে এই দুইজনের একজন আপনার জীবনে দীর্ঘ সময় পথ চলবে। ওকে, তো লোকাল, আপনার লোকাল বাস যেমন বৈচিত্র্যময় যাত্রী নিয়ে তৈরি, আপনার জীবনটাও কি বৈচিত্র্যময় যাত্রী নিয়ে তৈরি। এরকম দুটো জিনিসের মধ্যে যখন একেবারে অবিচ্ছেদ্য রূপ কল্পনা করা হয়, মানে একেবারে পার্থক্য না করা হয়, তখনই হলো এটা হয় মেটাফোর। তবে সহজভাবে আপনি মনে রাখবেন কি, দুটো জিনিসের তুলনা করছে, সেম, সিমিলি, মানে সেম অ্যাজ লাইক এগুলো নাই, তাহলেই সেটা হয়ে যাবে মেটাফোর। তাহলে সেটা কি হয়ে যাবে, মেটাফোর হয়ে যাবে। এখানে দেখেন সংজ্ঞাটা লেখা আছে, দুটো অবাস্তব জিনিসের তুলনা করা হবে, তুলনার জন্য তুলনামূলক শব্দগুলো ব্যবহার করা হয় না। এই যে তুলনার জন্য তুলনামূলক শব্দগুলো ব্যবহার করা হয় না, সাহিত্যের ভাষায় তাকে মেটাফোর বলে। ওকে, আমরা উদাহরণগুলো দেখি। দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ, ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না, লোকটা পাগল মানে পাগলা কুকুর হয়ে গেছে। পাগলা কুকুর মানে কি, লোকটার সাথে দেখেন দ্যাট ম্যানের সাথে আপনার কুকুরের একটা তুলনা করা হচ্ছে। তো দুইটার মধ্যে তুলনা করে কি অ্যাজ লাইক, সেম, সিমিলার এগুলো ব্যবহার করছে, করে নাই। তার মানে, তার মানে এখানে দুটো জিনিসের তুলনায় ওই শব্দ ব্যবহার না করার ফলে এটাকে আমরা কি বলবো, মেটাফোর বলবো। ওকে, মেটাফোর চলে গেল। এটা আমি আপনাদেরকে লেকচার শিট আকারে, মানে একটা পিডিএফ ফাইল আকারে দিয়ে দেবো, আপনি টেনশন করেন না। এরপরে পার্সনিফিকেশন। দেখেন পার্সনিফিকেশন শব্দটা বললেই কিন্তু আমাদের মাথায় একটা জিনিস চলে আসে, পার্সন, তাই না, ব্যক্তি রূপে প্রকাশ। একটা জড় পদার্থকে
যদি আপনি প্রাণী বিশেষ করে মানুষের মতো আচরণ করতে বলেন বা মানুষের মতো আচরণ করেছে বলেন, তাহলে সেটা কি হয়ে যাবে? পার্সনিফিকেশন। সহজভাবে বলি, আমরা কি বলি? সাংবাদিকের কলম কথা বলে, তাই না? এই যে একটা কলম, ধরেন এই যে একটা কলম, আমরা কি বলি? সাংবাদিকের কলম কথা বলে। সাংবাদিক কথা বলে না, সাংবাদিকের কলম কথা বলে। এখন ভাই কলম কি কোনোদিন কথা বলে বলেন? আর কথা বলা কাদের কাজ? মানুষের কাজ না? তাহলে আপনি একটা জড় পদার্থের মধ্যে মানুষের বৈশিষ্ট্য ঢুকিয়ে ফেলেছেন, এটাই হলো পার্সনিফিকেশন। এখানে দেখেন, দ্য টেকনিক অফ ট্রিটিং নন লিভিং থিংস, এই যে নন লিভিং মানে কি? জড় পদার্থ। জড় পদার্থকে যদি আপনি ট্রিট করেন বা বিবেচনা করেন অ্যাজ হিউম্যান, মানুষ হিসেবে, তাহলে সেটাই হলো পার্সনিফিকেশন। এখানে চমৎকার একটা উদাহরণ দেওয়া আছে পার্সনিফিকেশনের। আপনাদের কবিতায় পার্সনিফিকেশন আছে, আমরা আসবো ওখানে। তো মিস্টার নিউমোনিয়া, দেখেন মিস্টার নিউমোনিয়া টাচেস ম্যান, টাচেস দ্য ম্যান দিলে ভালো হতো এখানে, দ্য ম্যান উইথ হিজ আইসি ফিঙ্গার্স। দেখেন নিউমোনিয়ার আগে মিস্টার বসাইছে। ভাই মিস্টার কারে বলে বলেন? মানুষে বলে না। নিউমোনিয়া তো একটা জীবাণু, ওরে কি মানে মানুষের মতো মিস্টার বলা উচিত না? তাও বলছে। আবার বলছে সে স্পর্শ করছে লোকটাকে, হিজ আইসি ফিঙ্গার্স। এখন বলেন নিউমোনিয়ার ফিঙ্গার পাইলো কোথায়? নিউমোনিয়ার আঙুল পাইলো কোথায়? নিউমোনিয়ার কি আঙুল আছে? নাই। কি আঙুল দিয়ে টাচ করে কে? মানুষ। তো মানুষের মতো নিউমোনিয়াকে বানিয়ে ফেলেছে, এটাই হলো পার্সনিফিকেশন। ওকে, তো এটা চলে গেল। এটা খুবই ইজি, যা পড়ে তা কিচ্ছু কমন পড়ে না। আপনার যদি কমন না পড়ে তাহলে আপনি চিন্তা করেন, এই যে এটা একটা মজার প্রশ্ন, অনেকে বলে ভাই এত পড়ি, পরীক্ষায় তো কমন পড়ে না। একটা জিনিস চিন্তা করেন, আপনি যা পড়েন এগুলো অন্যরাও পড়ে, আপনার যদি কমন না পড়ে তার মানে কারোরই কমন পড়ে নাই। যেহেতু কারোরই কমন পড়ে নাই, তাহলে আপনি যা পারেন ওই তুলনায় পরীক্ষা হবে, এবং অন্যদের ওই তুলনায় যে যা পারে তার তুলনায় পরীক্ষা হবে, তার তুলনায় রেজাল্ট হবে। সো আপনার কমন পড়ে না মানে কারোরই কমন পড়ে না ভাই, সবাই এই জিনিসই পড়ে। এমন না যে আপনি যদি এগুলো পড়ে থাকেন আর কি, এমন না যে আপনি এগুলো পড়ছেন আর আরেকজন স্টুডেন্ট তারা মঙ্গল গ্রহ থেকে কিছু একটা পড়ছে, এরকম না, এরকম না। তো এই জন্য আমি পড়ি কমন পড়ে না এই কথা বলার কোনো দরকার নেই। আপনার কমন পড়ে না মানে কারোরই কমন পড়ে না, যদি আপনি পড়ে থাকেন আসলে। হ্যাঁ, আর যদি না পড়েন, না পড়ে যদি বলেন কমন পড়ে না, তাহলে তো কারো কিছু করার নেই আসলে। আচ্ছা, এরপরে আমরা দেখি হোমোনিম। হোমোনিম মানে কি? সমস্বর। একটা জিনিস চিন্তা করবেন, নিম মানে কি বলেন? অর্থ। নিম মানে কি? অর্থ। এই নিম থেকেই কিন্তু আসছে কি বলেন? সিনোনিম, সমজাতীয় অর্থ, অ্যান্টোনিম, বিপরীত জাতীয় অর্থ, তাই না? তাহলে হোমোনিম হলো, বোঝানো হচ্ছে দুটো শব্দ, দুটো শব্দের অর্থের মিল ছাড়া বাকি সবকিছু অমিল। অর্থ ছাড়া বাকি সবকিছু কি? অমিল। দেখেন, ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যাদের বানান উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন। অর্থ ছাড়া সবকিছু কি বলেন? তাদের মিল, একমাত্র অর্থেরই মিল নাই। তাছাড়া তাদের কি কি মিল আছে? তাদের বানানের মিল আছে, তাদের উচ্চারণের মিল আছে। এগুলোকে বলবে হোমোনিম। অর্থ আলাদা। এই যে নিম, দেখেন নিম, নিম মানে কি? অর্থ। এভাবে মনে রাখবেন, নিম মানে কি? অর্থ। অর্থ আলাদা, বাকি সব মিল। অর্থ আলাদা, বাকি সব মিল। যেমন এখানে দেখেন, ইউ আর দ্য রাইট পারসন ফর দিস জব। এই রাইট শব্দটার মানে হলো সঠিক। এই রাইট শব্দটার মানে কি বলেন? সঠিক। এবার 2 নম্বরে আসেন, দেয়ার ইজ এ প্রবলেম ইন হিজ রাইট হ্যান্ড। তার ডান হাতে একটি সমস্যা আছে। এই রাইট মানে হলো ডান। এই রাইট মানে কি বলেন? এই রাইট মানে হলো ডান। তাইলে এইবার আপনারা বলেন, এই দুটো রাইটের সেম বানান, RIGHT, সেম বানান, সেম উচ্চারণ, কিন্তু অর্থ আলাদা। সেম বানান, সেম উচ্চারণ, কিন্তু অর্থ আলাদা। অর্থ যদি আলাদা হয় তাহলে কি হবে? হোমোনিম। আপনারা এইরকম দুটো শব্দ বলেন তো দেখি। ভাই কিছু পাপি বান্দা আছে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিল। আচ্ছা, কি যেন একটা বলছে, আপনারা বলেন তো এরকম আর দুই একটা শব্দ বলেন তো, যেই শব্দটার মানে ভিন্ন অর্থ আছে। শব্দ একটাই কিন্তু অর্থ কি আছে বলেন? ভিন্ন আছে। দেখি আর কেউ পারেন কিনা। গুড, একজন বলছে ডেট। এই তো আপনাদের মাথা থেকে অনেক শব্দ আসবে। ডেট, ডেট মানে কি বলেন? খেজুর। আবার ডেট মানে তারিখ। আবার ডেট মানে কি? ঘুরতে যাওয়া না? বলে ডেটিং এ গেছে। আচ্ছা, দেখি আর কারো কোনো কিছু মনে পড়ে কিনা, আপনারা একটু কমেন্ট করতে পারেন। আর কেউ কিচ্ছু জানেন না? হ্যাঁ, ওয়েল, আরেকটা হলো ওয়েল। ওয়েল মানে কি বলেন? কুয়া। আবার ওয়েল মানে ভালো, দুইটাই হয়। আচ্ছা, আর কেউ আর কিছু আছে কিনা দেখি। আচ্ছা, রাইট মানে অধিকার, হ্যাঁ এটা আছে। আর কেউ? না, সজীব। সজীব, দেখেন সজীব বলছে হলো NO, আবার বলছে KNO, এই দুটো বলছে। সজীব, দুটোর বানান সেম না, বানান এবং উচ্চারণ এক হবে। বানান এবং উচ্চারণ এক হবে, অর্থ ভিন্ন, তাহলে এগুলো হোমোনিম না, এটা হোমোনিম না।
আচ্ছা লাইক, হ্যাঁ লাইক মানে মতো, আবার লাইক মানে পছন্দ করা। গুড। লাইভ, এই তো সুন্দর একটা শব্দ। লাইভ মানে সরাসরি, লাইভ মানে জীবন্ত, আবার লাইভ মানে জীবন্ত। জীবন আর জীবন্ত আমি ধরলাম একটাই, কিন্তু আরেকটা লাইভ মানে কি সরাসরি। আবার লিভ মানে বাস করা, তাই না? আচ্ছা, এগুলো ফাস্ট মানে দ্রুত, আবার ফাস্ট মানে রোজা রাখা। গুড, এই তো। ফাস্ট মানে কি বলেন? ফাস্ট মানে দ্রুত, আবার ফাস্ট মানে রোজা রাখা। আচ্ছা, ওয়াটার, ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে জলাশয়। যদিও কাছাকাছি অর্থ, কাছাকাছি অর্থ। আচ্ছা ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট দিয়ে হয়, ক্রিকেট। ক্রিকেট মানে কি বলেন? ক্রিকেট মানে ঝিঝি পোকা, আবার ক্রিকেট মানে একটা খেলা। আচ্ছা বেয়ার মানে সহ্য করা। গুড, বেয়ার। বেয়ার মানে সহ্য করা, আবার এই বেয়ার মানে কি বলেন? জন্ম দেওয়া। আচ্ছা, তারপরে ফাইন। গুড। এই তো অনেক শব্দ আপনাদের মাথা থেকে চলে আসতেছে। ফাইন মানে ভালো, আবার ফাইন মানে জরিমানা। গুড মানে এই তো গুড। গুড মানে ভালো, আবার গুড মানে পূর্ণ। আচ্ছা এরপরে কি মিস। গুড। MISS, মিস মানে যে মেয়ের বিয়ে হয় নাই। আবার মিস মানে কি? মিস মানে হলো আহ ওই মানে কোনো কিছু ধরতে না পারা। একটা জিনিস দেখছেন, অবিবাহিত মেয়েরা যা করে সবকিছুই দোষ। অবিবাহিত মেয়েরা যা করে সবকিছুই দোষ। যেমন ধরেন, অবিবাহিত মেয়েরা যা বুঝে সেটাকে কি বলে বলেন তো? মানে মেয়েরা, মেয়েরা বলতে বিবাহিত ধরেন মহিলা, তারা, আমি মেয়ে বলতে অবিবাহিত বোঝাচ্ছি। মেয়েরা যা বুঝে তাকে কি বলে? তাকে বলে মিস আন্ডারস্ট্যান্ড। তাকে কি বলে? একটা মেয়ে কিছু বুঝতে পারছে, ওটাকে কি বলে? মিস আন্ডারস্ট্যান্ড। তার মানে কোনো মেয়ে কিছু বুঝতে পারলে ওটা কি ভুল বুঝছে সে। আচ্ছা, তারপরে ধরেন যে কোনো মেয়ে কল দিছে, কোনো মেয়ে যদি আপনাকে কল দেয় তাহলে ওই কলের নাম কি বলেন? মিস কল। আসলে আপনি দেখবেন যে মেয়েরা বেশি মিস কল দেয়। ঠিক আছে, টাকা হয়তো তাদের কাছে থাকে না, আমাদের সমাজে তাদের কাছে তো টাকা থাকে না। এই জন্য দেখবেন মেয়েরা যে কাজগুলো করে, মিসরা যে কাজগুলো করে, সব কাজগুলোই কি বলেন? সব কাজগুলোই খারাপ কাজ, মানে তুলনামূলক ভালো কাজ না। আচ্ছা যাই হোক, কনসেপ্ট। কনসেপ্ট মানে কি? ধারণা। মেয়েরা যদি কোনো ধারণা করে ওটার নাম কি? মিসকনসেপ্ট, তার মানে ভুল ধারণা। ওকে। মেয়েরা যদি কোনো কিছু ম্যানেজ করে তার নাম কি? মিসম্যানেজমেন্ট, তার মানে কি? অব্যবস্থাপনা। আচ্ছা, এবার আমরা চলে আসি। সব অনেকে হাসি পাইছে, এই জন্য অনেকে হাসির রিয়াক্ট দিছে। আপনারা ক্লাস শেষ করার আগে একটা লাভ রিয়াক্ট দিয়ে যান, কারণ হাসির রিয়াক্ট দিলে কি হয় জানেন? ওই দিন শেষে ওখানে হাসির হাহা রিয়াক্ট থাকে। আচ্ছা আপনারা হাহা রিয়াক্ট দেন, যাওয়ার শেষে একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবেন যখন ক্লাসটা শেষ করেন আর কি। ওকে, যাই হোক, এখন কথা হলো ভাইয়া, এই শব্দগুলো আপনি বলছেন, আপনি কি মেয়েদেরকে অপমান করছেন? আমি অপমান করছি না, ইংরেজরা অপমান করছে। যদি কেউ অপমান করে এটা হলো ইংরেজ, মানে যাদের ভাষা ইংরেজি তারা অপমান করছে, ভাই আমি করি নাই কিছু। এই তো টেক। মিস যদি কোনো কিছু নেয়, কোনো মেয়ে যদি কোনো কিছু নেয় তাহলে এটা কি হবে? মিস্টেক, তাই না? তারা কোনো কিছু করলে নিলে ভুল হবে, মিস্টেক। আচ্ছা, ওকে গুড, আমরা অনেকক্ষণ মজা করলাম। তো এইরকম ওয়ার্ড গুলো যেগুলোর ভিন্ন অর্থ, উচ্চারণ বানান সেম, অর্থ ভিন্ন, তাকে কি বলে? হোমোনিম। এর সাথে মিল আছে আরেকটা জিনিসের, এর সাথে মিল আছে আরেকটা জিনিসের, সেটা হলো হোমোফোন। দেখেন, ফোন মানে কি বলেন? ফোন মানে উচ্চারণ, ফোন মানে উচ্চারণ, ফোন মানে উচ্চারণ। উচ্চারণের মিল আছে, বাকি সব আলাদা। উচ্চারণের মিল আছে, বাকি সব আলাদা, এটাকে কি বলে বলেন? হোমোফোন। উচ্চারণের মিল আছে, বাকি সব আলাদা, এটাকে বলে হোমোফোন। আচ্ছা, দেখেন, উচ্চারণের মিল থাকবে, বাকি সব আলাদা, মানে অর্থ এবং বানান আলাদা, সম্পূর্ণ ভিন্ন দুইটা, এক কথায় সম্পূর্ণ ভিন্ন দুইটা শব্দ, কিন্তু তাদের উচ্চারণ এক। যেমন এই যে দেখেন, রাইট, WRITE রাইট, আবার RIGHT রাইট। উচ্চারণটা শুধু মিল আছে, বাকি সব ভিন্ন। উচ্চারণটা মিল আছে, বাকি সব ভিন্ন। আচ্ছা, এরপর দেখেন KNEW, নিউ আর নিউ। প্রথমে নিউ মানে হলো জানতো, আর প্রথমে নিউ মানে নতুন। ওকে, তাহলে এই জিনিসগুলো হলো আপনার কি শব্দ বলেন? হোমোফোন। আপনারা এরকম আর কয়েকটা হোমোফোন বলেন তো। উচ্চারণ শুধু মিল আর বাকি সব আলাদা। গত আমি যখন হোমো নিম পড়াচ্ছিলাম তখন একজন বলছিল না NO নো, আরেকটা কি বলছিল? KNOW নো। এটা কিন্তু কি বলেন তাহলে? এটা হলো হোমোফোন, কারণ উচ্চারণ শুধু মিল আছে, নো নো। আর দু একটা শব্দ বলেন তো দেখি, আর দু একটা শব্দ বলেন তো দেখি। আপনারা, আপনাদের কাছ থেকে আসুক শব্দগুলো, মনে করেন। গুড। সিক আর সিক, SEE কি? সিক খোঁজ করা, SICK, সিক অসুস্থ। আচ্ছা, তারপরে আর কি আছে দেখি।
আচ্ছা, হট আর হোয়াট না, হোয়াট আর হোয়াট অনেকটা মানে একটু ভিন্ন টাইপের উচ্চারণ। হ্যাঁ, একটা হট আর একটা হোয়াট পার্থক্য আছে, এটা এটা বলা যাবে না। এইটা বলা যাবে শিপ, SHIP শিপ, আবার SHEEP শিপ। একটা শিপ জাহাজ আর একটা শিপ ভেড়া। প্র্যাকটিস প্র্যাকটিস না, প্র্যাকটিস প্র্যাকটিস বলা যাবে না, কারণ হলো প্র্যাকটিস আর প্র্যাকটিস হলো একই টাইপের অর্থ, বানানটা ভিন্ন, অর্থটা কিন্তু ভিন্ন না, একই রকম অর্থ। একটা নাউন আর একটা ভার্ব, এটা হবে না, অর্থ ভিন্ন হতে হবে, বানান ভিন্ন হতে হবে, শুধু উচ্চারণে মিল থাকবে। হেয়ার হেয়ার, গুড, এই যেটা হয়েছে হেয়ার মানে এখানে, আবার হেয়ার মানে কানে শোনা, আবার HAIR হেয়ার মানে চুল। আবার দেখেন এয়ার, EAR এয়ার মানে হলো কি কান, আবার HEIR এই এয়ার মানে কি উত্তরাধিকার, এটাও কিন্তু এয়ার, এইচ এর উচ্চারণটা হয় না, এয়ার উত্তরাধিকার। CC, গুড। আচ্ছা, SEEC মানে দেখা, আবার SEAC মানে সমুদ্র। অ্যাডভাইস অ্যাডভাইস হবে না, একই রকম অর্থ দুইটার, একই রকম অর্থ হলে হবে না, একটা নাউন একটা ভার্ব, ওইটা হবে না। বাই বাই, গুড, বাই বাই, BY বাই, আবার BUY, প্রথম বাই বিদায়, পরের BUY মানে কি কেনাকাটা করা, আবার আপনি যদি বলেন BY বাই মানে কোনো কিছু দ্বারা, তাও হবে। ওকে, দেখি আর কি, পিক পিক, গুড, পিক পিক না, PICK পিক তোলা, আবার PEAK পিক মানে কি মানে চূড়া, আবার দেখ এরপরে লেট লেট। আচ্ছা, লেট লেট কাছাকাছি বলা যায় আর কি, লেট আর হলো লেট। ওকে, এরপরে আর কি আছে, ইট ইট, গুড, EAT ইট খাওয়া, আবার IT ইট মানে এটা, আই, আর বাবা ট্যালেন্টেড তো এই লোক, আই মানে আমি, আবার EYE আই মানে চোখ। মিট মিট, গুড, MEET মিট মানে কি দেখা করা, সাক্ষাৎ করা, আবার MEAT মিট মানে হলো গোশত, মাংস। লাভ লাভ না, লাভ আর লাভ এটা কিন্তু কাছাকাছি না, একটু পার্থক্য আছে উচ্চারণে, একটা ভি লাভ বা লভ, আর একটা হলো লাভ, পার্থক্য আছে উচ্চারণে। ম্যান মেন না, ম্যান মেন হবে না, রিচ রিচ, এই যে গুড, রিচ রিচ হবে, RICH রিচ মানে ধনী, আবার REACH রিচ মানে পৌঁছানো। ওকে, আমরা অনেকগুলো পেয়ে গেছি। ফার্স্ট ফার্স্ট হবে না, ফার্স্ট ওখানে আর এর একটা উচ্চারণ আছে, আর FAST ফার্স্ট এখানে আর এর উচ্চারণ নাই। এই যে কোয়াইট কোয়াইট, গুড, এটা হয়েছে। এক কোয়াইট মানে নীরব, আর এক কোয়াইট মানে কি বলে শান্ত, দুরু নীরব শান্ত একই। এক কোয়াইট মানে মোটামুটি, আর এক কোয়াইট মানে শান্ত। লেটার লেটার, এটা হবে LETTER লেটার, আবার LATER লেটার, একটা মানে চিঠি আর একটা মানে পরে। আচ্ছা, একটা হলো পিস, হ্যাঁ এটা হবে শান্তি, আবার পিস খণ্ড, এগুলো হবে। আচ্ছা, রাইট রাইট আমাদের এখানেই ছিল। ওকে, গুড, আপনারা অনেক কিছু লিখেছেন। লিভ লিভ, হ্যাঁ এটা হয়, লিভ মানে বাস করা, আবার LEAVE লিভ মানে ত্যাগ করা। ওকে, তো আমরা হোমোনিম হোমোফোন শেষ করলাম, উচ্চারণ মিল, বাকি সব আলাদা। এরপরে আমাদের আছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হলো পরপর দুটো শব্দে, কমপক্ষে দুটো শব্দে, পরপর কমপক্ষে দুটো শব্দে প্রথম উচ্চারণটা যদি মিলে যায় তাহলে এটা কি হবে, অ্যালিটারেশন হবে। ওকে, পরপর পরস্পর সম্পর্কিত পাশাপাশি অবস্থিত দুটো শব্দের শুরুর উচ্চারণ যদি মিলে যায় তাহলে সেটা হবে অ্যালিটারেশন। যেমন আমরা উচ্চারণটা দেখি, 10,000 টসিং, দেখেন 10,000 টসিং, ট ট ট ট ঠ ট, কাছাকাছি উচ্চারণ তাই না? এগুলো কি বলেন, এগুলো হলো আমাদের ঈশ্বর উদাহরণ, এটার নাম কি, অ্যালিটারেশন উদাহরণ। ডাই ড্রাই ডিউ ড্যাফোডিলস, ড ড ড উচ্চারণ, তাহলে এগুলো কি অ্যালিটারেশন। স্টোন স্ট্যান্ড স্যান্ড স্যান্ড, এগুলো কি অ্যালিটারেশন। একটা সেন্টেন্স আছে, সেভেন সিস্টার্স স্লেপ্ট অন দ্য সি স্যান্ড, সেভেন সিস্টার্স স্লেপ্ট অন দ্য সি স্যান্ড মানে সাতটা বোন সমুদ্রের পারে ঘুমিয়ে রইলো বালির উপরে। আর বালির উপরে কেন ঘুমাইছে সাত বোন আমি জানি না, মিলানোর জন্য জাস্ট বলছে। আপনাদের একটা কবিতা আছে না, ওই যে শি ওয়াক্স ইন বিউটি, সেখানে কি আছে বলেন, স্টারি স্কাই, এরকম বলছে না, স্টারি স্কাইস, স্টারি স্কাই, স্টারি স্কাই, SS, তাহলে কি উচ্চারণ মিল আছে। তাহলে ডিং ডং বেল পুশিস ইন দা ওয়েল, হু পুট হার ইন লিটল জনি গ্রিন, এগুলো আমরা ছোটবেলায় পড়ছি। ডিং ডং, টিকটক, এই টিকটক খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট, কি কয় সোশ্যাল মিডিয়া না, এটা এটা হচ্ছে কে যে নাম দিয়েছে, এগুলো সোশ্যাল মিডিয়া, এগুলো আনসোশ্যাল মানে অসামাজিক কার্যকলাপের কারখানা। টিকটক, টিকটকের বানান কি এরকম, TOK
টিআই কে এরকম, যাই হোক ট ট মিল আছে। আচ্ছা, তো এগুলো পাশাপাশি থাকবে, এরকম শব্দগুলো কি থাকবে বলেন, পাশাপাশি থাকবে। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো অ্যালিটারেশন। অ্যালিটারেশনের সাথে আমি এখনই আপনাদের পড়াই দিই একটা জিনিস, সেটা হলো রিপিটেশন। অ্যালিটারেশনের সাথে আপনারা এই জিনিসটা মনে রাখবেন, সেটা হলো রিপিটেশন। রিপিটেশন। অ্যালিটারেশনে কি করে বলেন, অ্যালিটারেশনে যে দেখেন প্রথম সাউন্ড শুধু মিলে, প্রথম সাউন্ড শুধু কি হয় মিলে, আর রিপিটেশনে একই শব্দ বা সেন্টেন্স বারবার আসে। দেখেন রিপিটেশনে কি হয়, ওয়ার্ড বা সেন্টেন্স বারবার আসে, ওয়ার্ড বা সেন্টেন্স বারবার 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 আসে। ওকে, একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, এটা বিসিএস পরীক্ষা এসেছিল, আপনাদের আসতে পারে কারণ ওই রিলেটেড কবিতাটা আপনার বইতে আছে। ওই যে স্যামুয়েল টেইলর কোলরিজের, এসটি কোলরিজের আছে না, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, ওখানে কি আছে বলেন তো, ওখানে একটা লাইন আছে, আপনি তো পড়েন নাই ওই কবিতাটা, তো আপনি পান নাই, ওখানে জাস্ট অল্প একটু আপনাদের ছিল। ওই কবিতা একটা লাইন আছে, সেটা হলো কি জানেন, সেটা হলো এরকম, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, কমা দিয়ে, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড, সরি WIDE, ওয়াইড সি, ওয়াইড সি। এইটা কিসের উদাহরণ, এটা রিপিটেশনের উদাহরণ। এটা কিসের উদাহরণ, রিপিটেশন। এই যে দেখেন অ্যালোন অ্যালোন পরপর আছে না দুইটা, অল পরপর আছে না, ওয়াইড, ওকে, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড সি। এই যে একই শব্দ যদি বারবার আসে, শুধু প্রথম সাউন্ড মিললে হবে না, সেম শব্দ যদি বারবার আসে, তাহলে ওটার কি বলবো আমরা, ওইটার আমরা বলবো হলো অ্যালিটারেশন। এখানে একটা লাইন আপনারা দেখেন, আপনাদের যে ড্রিমস কবিতাটা আছে, এই ড্রিমস কবিতায় যেটা দ্বিতীয় কবিতা, যেটা কি কবিতা বলেন, দ্বিতীয় কবিতা, প্রথমটা তো লিখছে হলো লরেন্স, পরেরটা কি ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজের যে ড্রিম কবিতা, সেখানে একটা লাইন আছে না, যে হোল্ড ফাস্ট টু ড্রিম, হোল্ড ফাস্ট টু ড্রিম। এই যে যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু আপনি দেখবেন ওই কবিতায় দুইবার আছে, বলেন কয়বার আছে, এই কবিতায় দুইবার আছে। এই যে যে একাধিকবার আছে একই লাইন, এটা তার তাইলে কিসের উদাহরণ, এটা অ্যালিটারেশন না, এটা রিপিটেশনের উদাহরণ। এটা কিসের উদাহরণ বলেন, এটা রিপিটেশনের উদাহরণ। ওকে, এটা কিসের উদাহরণ, হোল ফাস্ট টু ড্রিম, এটা রিপিটেশন হয়েছে, রিপিট হয়েছে সেন্টেন্সটা, তাই না কবিতায়, তাহলে এটা কিসের উদাহরণ বলেন আমাদের, রিপিটেশনের উদাহরণ। ওকে, তো অ্যালিটারেশনের পরে আমরা আর কয়েকটা চলে যাই। অক্সিমোরন। অক্সিমোরন হলো, দেখেন অক্সি মানে হলো অক্সিজেন, ধরেন অক্সি মানে কি অক্সিজেন, আর মরণ মানে হলো মরা। আপনি ধরেন এটা বাংলা, মরা। অক্সি বলতে আমরা কি বুঝি, অক্সিজেন, অক্সিজেন দিয়ে আমরা কি করি বলেন, বাঁচি, তাই না, তাহলে এটা হলো বাচ্চা, এটা কি বলেন বাচ্চা। অক্সি মানে বাঁচা, মরণ মানে কি মরা। এরকম বাঁচা মরা টাইপের দুটো বিপরীত শব্দ যদি পাশাপাশি বসে, তাহলে সেটা হলো অক্সিমোরন। কোথায় বসবে বলেন, পাশাপাশি, এই যে দেখেন পাশাপাশি, পাশাপাশি বসবে, তাহলে এটাকে আমরা বলবো হলো কি বলেন, অক্সিমোরন বলবো। অক্সি আর মরণ মানে কি, অক্সি মানে কি অক্সিজেন মানে বাঁচা, আর মরণ মানে কি মরা, এইভাবে মনে রাখতে পারেন আপনারা, যে বাঁচা মরা টাইপের দুটো বিপরীত শব্দ যদি পর পর বসে, পাশাপাশি বসে, তাহলে আমরা তাকে বলবো অক্সিমোরন। ওকে, এবার আসেন অক্সিমোরনের উদাহরণ দেখি। হি ইজ রেগুলারলি ইরেগুলার, নিয়মিতভাবে অনিয়মিত, রেগুলারলি ইরেগুলার, দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসছে। ওকে, কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসছে। ওয়াইজলি ফুলিশ মানে বিজ্ঞ বোকা, মানে বড় ধরনের বোকা বোঝাইতে ব্যাপার করা হয়েছে আর কি। তো এগুলো কিসের উদাহরণ বলেন, অক্সিমোরনের উদাহরণ। এখন অক্সিমোরনের সাথে যেই জিনিসটা আপনার মিলবে, সেটা হলো প্যারাডক্স, কিন্তু এবার একটু পার্থক্যও আছে। অক্সিমোরনের সাথে মিল আছে, আবার কি আছে বলেন, পার্থক্য আছে, সেই জিনিসটার নাম কি, এটা হলো প্যারাডক্স। এটার নাম কি বলেন, প্যারাডক্স। প্যারাডক্সে কি হয়, চলেন আমরা দেখি প্যারাডক্সে কি হয়। প্যারাডক্সে বলা হচ্ছে সিমিংলি অ্যাবসার্ভড অর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। এই যে কথাটা মনে রাখবেন, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, স্ববিরোধী কথা, স্ববিরোধী কথা, কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, মনে হবে এটা ট্রু, এই যে টু বি ট্রু,
যদি আপনি গভীরভাবে এটা চিন্তা করেন মনে হবে ট্রু, প্রথমে মনে হবে মিথ্যা কথা, পরে মনে হবে সত্যি কথা। এক কথায় কি জানেন, এখানে অক্সিমোরনের মতো বিপরীত ধর্মী দুটো শব্দ থাকে, প্যারাডক্সেও অক্সিমোরনের মতো বিপরীত ধর্মী দুটো শব্দ থাকে, তবে শব্দ দুটো পাশাপাশি থাকে না। শব্দ দুটো কি থাকে না বলেন? পাশাপাশি থাকে না, পাশাপাশি থাকে না, তাদের মাঝে অন্য কেউ না কেউ থাকবে। তাহলে অক্সিমোরনে অক্সিজেন বাঁচা মরার মতো পাশাপাশি থাকবে, কিন্তু প্যারাডক্সে দুটো বিপরীত ধর্মী ধারণা পাশাপাশি থাকবে না, এটা একটু দূরে দূরে থাকবে, মানে মাঝখানে তাদের কিছু একটা থাকবে। ওকে, এবার আসেন আমরা একটু দেখি। আনডান, আনডান ক্যান নট বি ডান, আনডান ক্যান নট বি ডান, যা ভুল হয়ে গেছে তার কি করা যাবে না বলেন? যা করা হয়নি তার করা যাবে না। আনডান আর ডান বিপরীত ধর্মী শব্দ, কিন্তু পাশাপাশি বসে না, একটু গ্যাপ আছে না? আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। আমার ল্যাপটপটাতে একটু আমি চার্জ দিচ্ছি, আপনারা একটু যদি আমাকে সময় দেন, একটা মিনিট পরে আমি ক্লাসটা আবার শুরু করছি। ল্যাপটপটাতে চার্জ নেই, আমি একটু আপনাদের থেকে একটা মিনিট সময় নিচ্ছি। ওকে, আমি আবার চলে আসলাম আপনাদের। তাহলে দেখেন, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, আপাতত মনে হবে আপনার এটা কেমন কথা? একজন লোক সে নিষ্ঠুর হতে হবে তাকে দয়ালু হওয়ার জন্য, এটা কেমন কথা? চিন্তা করেন সিচুয়েশনটা, একটা ছোট বাচ্চা ছাদ থেকে লাফ দিতে যাচ্ছে, ছাদ থেকে কি করতেছে? লাফ দিতে যাচ্ছে। তার বাবা কি তাকে দিবে লাফ দিতে? কানের নিচে দুটো থাপ্পড় দিয়ে নিচে নামাই নিয়ে আসবে। তখন বাচ্চাটা কেঁদে কেঁদে বলতেছে যে তুমি এত নিষ্ঠুর, আমি ছাদ থেকে লাফ দিতে চাইলাম, তুমি আমাকে লাফ দিতে দিলে না। তো তখন এই কথাটা যখন বলবে, তখন বাবা কি বলবে? আমি যে নিষ্ঠুর আচরণ তোমার সাথে করলাম কারণ আমি দয়ালু, এই নিষ্ঠুর আচরণ করতে হবে আমাকে দয়ালু হতে হলে। তার মানে তার প্রতি নিষ্ঠুর আচরণ করছে, এটা আসলে কি? দয়া করছে, তাই না? তো এইভাবে বিপরীত ধারণাগুলো এভাবে জোড়া মানে যুক্ত করা হয়। এরপরে দেখেন আরেকটা উদাহরণ আমরা এখানে দেখি। ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেইলিয়ার আর সাকসেস দুটো ভিন্ন জাতীয় বিপরীত ধর্মী বিষয় না, এগুলোকে সেন্টেন্সে এনে বলা হয়েছে, এগুলো একই নাকি। কিভাবে? আপনি যখন ব্যর্থ হবেন ওই ভুলগুলো আপনি আর করবেন না, ফলে আপনার সাকসেস সহজ হবে। বুঝাই দিলে পরে কি মনে হয়? ঠিকই তো আছে। ডেথ, দাই শ্যাল্ট ডাই, মৃত্যু তুমিও মারা যাবে। মৃত্যু আবার মারা যাবে কেমনে? সবাই যেদিন মরে যাবে সেদিন কি আর মৃত্যু বলতে কেউ থাকবে? তাহলে মৃত্যুর একদিন কি হবে বলেন? মৃত্যু হবে। ওকে, আচ্ছা। ওয়ার ইজ পিস, যুদ্ধই শান্তি। দেখেন বিপরীত দুটো জিনিস পাশাপাশি না, একটু দূরে বসছে। তাহলে এই বিপরীত দুটো জিনিস, যুদ্ধ কেমনে শান্তি হয়? আপনি যদি আবার বলেন 1971 সালে আমরা যুদ্ধ করছি কেন? শান্তির জন্য না, শান্তিতে থাকার জন্য। এখন তো খুব ভালো শান্তিতে আছি আমরা, তাই না? তো এরকম শান্তিতে থাকার জন্যই তো যুদ্ধ করছি। তো তখন আবার মনে হয় তাইলে তো ঠিকই আছে, আসলেই তো যুদ্ধের মাধ্যমে শান্তি হয়। তো এই কথাগুলো হলো কিসের? প্যারাডক্স। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে মিথ্যা, কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করলে জিনিসটা মনে হবে আসলেই তো তাই। আচ্ছা, তো এই প্যারাডক্স গুলো থেকে আমরা এবার চলে যাব হলো আমাদের তার পরবর্তী আলোচনা। পরবর্তী আলোচনাটা হাইপারবোল বা এক্সাজারেশন। এক্সাজারেশন কি? অতিরঞ্জন বা বাড়িয়ে বলা। আপনি এভাবে মনে রাখতে পারেন, হাই মানে উঁচু, বোল মানে বলা। মানে আপনার মতো করে বানাই না আর কি, আমি বানাইছি আমার মতো। হাই মানে উঁচু বা বেশি, আর বোল মানে বলা। হাইপারবোল মানে কি তাহলে বলে? বেশি করে বলা। অনেকে আছে না, অনেকে আছে না মানে আপনি বসে বসে ধরেন গেমস খেলতেছেন বা টিভি দেখতেছেন, আপনার মা ডাকতেছে, ধরেন যে আবারও বলি মিতু,
আচ্ছা, বলতেছে মিতু এদিকে আসো, তো আসে না। আবার বলতেছে মিতু এদিকে আসো, আসে না। আবার বলতেছে মিতু এদিকে আসো, তো আসে না। তখন কি বলে, এই তোর 14টা ডাক দিলাম তুই শুনলি না। তো আসলে ডাক দিছে কয়টা? 3টা, কিন্তু বলছে কয়টা? 14টা। তাহলে এই যে যে 3টা ডাক দিয়ে 14টা ডাকের কথা বললো, এই জিনিসটা কি বলেন? এই জিনিসটা হলো কয় না অতিরঞ্জন, বাড়িয়ে বলা। একটা জিনিস মনে রাখবেন, আমরা ভালোবাসায় যা কিছু বলি, কাউকে ভালোবাসতে গেলে আমরা যা কিছু বলি সবই হলো এই হাইপারবোল। আমরা ভালোবাসতে গিয়ে যা কিছু বলি সবই কি বলেন? হাইপারবোল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, আকাশের তারাকে মাথায় খোপায় কি করবে? ফুল বানাই দিবে। বলেন এইটা কি বাড়াবাড়ি ছাড়া আর কিছু? বাড়াবাড়ি না। তা তোমাকে আমি এক সাগর পরিমাণ ভালোবাসি, এই পৃথিবীতে এবং তার সবকিছুর চাইতে তোমাকে বেশি ভালোবাসি। এই কথাগুলো কি অতিরঞ্জন? তুমি চাঁদের চেয়েও সুন্দর না, এগুলো অতিরঞ্জন, বাড়িয়ে বলা। আচ্ছা, তো এই প্রেম প্রীতি করতে যে আমরা বাঙালি যা কিছু বলি, এই সব কিছুই কি বলেন? এগুলো হলো হাইপারবোল বা অতিরঞ্জন। আমরা কয়েকটা উদাহরণ দেখি। এই যে এখানে দেখেন 10,000 soy at a glance, এক নজরে দেখলাম 10,000। ড্যাফোডিল একটা কবিতা, সেখানে এক নজরে সে 10,000 ফুল দেখলো। কবি বলতেছে বেটা তুই গুনলি কেমনে 10,000? আর 10,000 ফুল কি চারটাখানি কথা? এক নজরে দেখে ফেলাইলি তুই, হয়তো 200-400 দেখতে পারছো সর্বোচ্চ। আসলে ভাবের গভীরতা বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। গভীরতা অর্থাৎ কতটা গভীর। এই যে বলে না যে তোমাকে আমি এই পৃথিবী এবং তার সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, এটা আরবিতে কি বলে জানেন? ছোটবেলায় শিখছিলাম, আংতা উহিব্বুকা ফিল হায়াতি ফিদ দুনিয়া। আংতা উহিব্বুকা মানে আমি তোমাকে ভালোবাসি, ফিল হায়াতি আমার জীবনের চাইতে, ফিদ দুনিয়া এই দুনিয়া যা কিছু আছে তার চাইতে। অর্থাৎ আমার জীবন এবং এই দুনিয়া সবকিছু চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। তাহলে এই কথাটার মানে কি? সব কি আসলে কি সবকিছু চাইতে বেশি ভালোবাসে? না, এটা ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য এই হাইপারবোল বা এক্সাজারেশন ব্যবহার করা হয়। তা আপনারা শিখে রাখতে পারেন যারা আরবি টুকটাক জানেন না। ধরেন যে কাউকে প্রপোজ করবে, তখন বলে ফেলাইলেন আনতা উহিব্বুকা ফিল হায়াতি ফিদ দুনিয়া, তো তখন তো সে কি চিন্তা করবে? সে ভাববে যে আরবিতে মনে একটা সূরা পড়ছে। তো সে আপনাকে ভদ্রলোক মনে করবে এবং ওখান থেকে চলে যাবে। আর যদি দেখেন যে মানে এটা বলে কি মানে আপনি মনের ভাবটাও প্রকাশ করলেন, আবার মাইক দেখেও বাইসে গেলেন, দুইটাই আছে। আপনি কি করলেন বলেন? মনের ভাবটাও প্রকাশ করলেন, আবার মাঠ থেকে বেঁচে বেঁচে গেলেন। আচ্ছা, ব্যাপারটা কি মিতু নামে? আচ্ছা, মিতু নিয়ে কি বলছে? মিতু নামে কে ভাইয়ার গার্লফ্রেন্ড? তোর ভাই বিয়ে করছে, তোর ভাইয়ের বউ আছে। ঠিক আছে, মিতু নামে কাউরে চিনে না, আমার মনে পড়লো তাই বললাম। আচ্ছা, এবার আসি হলো আমরা তোমার জন্য জীবন দিয়ে দেবো, এই তো গুড। এগুলো হলো কি অতিরঞ্জন, বাড়িয়ে বলা। জীবন কেউ কারোর জন্য দেয় না। আচ্ছা, একজন বলছে যাই হোক, আমরা অন্যদিকে না যাই। হ্যাঁ, আমরা হাইপার বলেছিলাম, হাইপার বলেই থাকি। ওকে, এর বাইরে আরো কয়েকটা জিনিস আছে, আর অল্প কয়েকটা জিনিস আছে এর বাইরে। সেই কয়েকটা জিনিস আমরা একটু দেখব। ঠিক আছে, আমরা এগুলো এক এক করে দেখবো। অন্য কিছু ইম্পর্টেন্ট কি, আমরা এক কথায় একবার একবার করে এগুলো দেখবো। প্রলগ। প্রলগ হলো নাটক বা গল্পের শুরুতে যে বক্তৃতা দেয় তাকে বলে প্রলগ। আপনারা আবার দরকার হলে দেখে নেবেন বা পড়ে নেবেন, আমি এগুলো আপনাদের দিয়ে দিব, বাংলা অর্থ সহ দিয়ে দিব। এপিলগ, নাটক গল্প বা সিনেমার শেষের দিকে যেটা বলে, শেষের দিকে যে বক্তব্য দেয় এটাকে বলে এপিলগ। এরপরে হলো মনোলগ, একা একা যে কথা বলে তাকে বলে মনোলগ। দেখেন মনো শব্দের অর্থ হলো এক, মনো শব্দের অর্থ কি? এক। লগ মানে কথা, লগ মানে কথা, মনোলগ মানে একা একা কথা। আর ডায়লগ মানে কি বলেন? দুইজনের কথা, ডাই মানে দুই। আচ্ছা, এরপরে আসেন এই যে ডায়লগ, কনভারসেশন যদি করে, দুইজনের মধ্যে কনভারসেশন হলে তাকে কি বলে? ডায়লগ। আচ্ছা, এবার আসেন হলো ড্রামাটিক মনোলগ। এইটা খুবই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, এটা আমি একটু বেশি করে দেখাচ্ছি। ড্রামাটিক মনোলগ বলা হচ্ছে এ ফর্ম অফ পোয়েট্রি ইন হুইচ আ সিঙ্গল স্পিকার স্পিক্স টু এ সাইলেন্ট লিসেনার। তার মানে এটা এক ধরনের কবিতা যেখানে একজন লোক তার নীরব দর্শকদের উদ্দেশ্য করে বলতে থাকে। তার মানে ড্রামাটিক মনোলগ ওয়ান কাইন্ড অফ কি বলেন? কবিতা। ওকে, আর মনোলগ হলো নাটকের বা কবিতার গল্পের স্পিচ। নাটক বা সিনেমার স্পিচ হলো মনোলগ, আর ড্রামাটিক মনোলগ হলো পোয়েট্রি বা কবিতার স্পিচ, যেটা একা একা বলবে। ঠিক আছে, এক্সপ্লানেশন আসবে কিনা জানতে চাই। এক্সপ্লানেশন মানে হলো আপনি যদি বলেন সপ্রসঙ্গ ব্যাখ্যা, সেগুলো আসবে না, কিন্তু এগুলোর এক লাইন করে ব্যাখ্যা আসতে পারে। মানে এগুলো কি আপনার সেটা তো জানতে হবে, আপনি তারপরে না দাগাবেন। আপনাকে ধরেন যে ওখানে দিবে কনভারসেশন বিটুইন ক্যারেক্টার্স ইজ কল্ড ড্যাশ, আপনি তখন কি দেখাবেন? অপশন থেকে ডায়লগ, মনোলগ, এপিলগ এগুলো থাকবে, আপনাকে তো এই লাইনটা জানতে হবে, তখন আপনি এই ডায়লগ কথাটা করবেন। আরেকটা কথা হলো এগুলো আপনাকে করতে হবে ইংরেজিতে। ভাই, ইংরেজি প্রশ্নে বাংলা কোনো অপশন কিন্তু থাকে না। একমাত্র বাংলা থাকে কোথায় জানেন? কোনো বাংলা কথাই থাকে না ইংরেজি প্রশ্নে, একমাত্র বাংলা কথা থাকে কোথায়? এরকম
যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে এই টাইপের এই কথাগুলো পড়তে খুব ভালো লাগে। তো এই টাইপের বাংলা থাকবে একটু, তাছাড়া কিন্তু কোনো বাংলা থাকে না। সো আপনাকে এগুলো ইংরেজিতেই পরীক্ষায় আসবে, ইংরেজিতে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য বাংলায় বুঝেন ভালো কথা ভাই, কিন্তু ইংরেজিটা একটু পড়তে হবে এর সাথে, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি হলো তারপরে দেখি আর কি আছে। এরপরে আছে হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? স্যাড এন্ডিং। স্যাড এন্ডিং যদি কোনো নাটকের থাকে তাকে বলে ট্র্যাজেডি। তবে একটা কথা হলো কি, ট্র্যাজেডিতে কাউকে ট্র্যাজেডি উদযাপন করার জন্য বেঁচে থাকতে হয়। নায়ক নায়িকা দুইজনেই যদি মরে যায় সেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্র্যাজেডি না। নায়ক মরে যাবে, নায়িকা বেঁচে থাকবে, তাহলে ট্র্যাজেডি। বা নায়িকা মরে যাবে, নায়ক বেঁচে থাকবে, ট্র্যাজেডি। কারণ ট্র্যাজেডি সেলিব্রেশন বলে একটা কথা আছে। কি আছে বলেন? ট্র্যাজেডি সেলিব্রেশন। ট্র্যাজেডি সেলিব্রেশন। সেলিব্রেশন সবসময় শুধু যে ভালো জিনিসই হয় তা না, মানে দুঃখের জিনিস হতে পারে সেলিব্রেশন। যেমন 15ই আগস্ট আমাদের দেশে জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উদযাপন করি না আমরা, এটাও তো সেলিব্রেট করি, উদযাপন করি। এই উদযাপন কি সেলিব্রেট হাইসে তামাশা করে ঢোল ডক্কর বাজায় না, ওখানে আমরা এই এটাকে আমরা কি করি? উদযাপন করি। এখন দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সত্যি কথা বলি এটা সিরিয়াসলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, উনি বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর এই সেলিব্রেশনটা হচ্ছে। না হলে বলেন এত আবেগ নিয়ে বঙ্গবন্ধুর মানে এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে দেশের শোক দিবস হিসেবে ঘোষণা করতে আমার মনে হয় না কেউ করতো, আমার মনে হয় না। তার মানে কি, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই এই ট্র্যাজেডিটা তিনি মানে শোকটা পালন করতে পারছেন, তাই না? তো ট্র্যাজেডি, উৎকৃষ্ট ট্র্যাজেডি কোনটা? যেখানে কেউ বেঁচে থাকবে আর কেউ মারা যাবে, সেটাই হলো ট্র্যাজেডি। আচ্ছা, এবার আসেন হলো কমেডি। কমেডি কি? এটা তো আমরা জানি ফানি কোনো কিছু একটা না, ফানি এবং হ্যাপি এন্ডিং থাকবে, এটাই হলো কমেডি। এটা খুব সিম্পল, আমরা পারবো এটা। ক্যাটাস্ট্রফি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্যাটাস্ট্রফি কি? দেখেন, ট্রাজিক কনক্লুশন অর ফাইনাল ইভেন্ট অফ এ ট্রাজেডি। একটা ট্রাজেডি নাটকের লাস্টে যে মারা যায় না কেউ, মানে নায়ক মারা যায় বা নায়িকা মারা যায়, একজন মারা যায় আর একজন বেঁচে থাকে না, ওই ঘটনাটা, ওই ফাইনাল ইভেন্ট বা ওই ট্রাজিক যে কনক্লুশনটা, ওইটাই হলো ক্যাটাস্ট্রফি। ওইটাই কি বলেন? ক্যাটাস্ট্রফি। এর সাথে আপনারা মনে রাখতে হবে ক্লাইম্যাক্স। এর সাথে মনে রাখবেন কি বলেন? ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হলো যে কোনো গল্পের চূড়ান্ত পর্যায়, যেখান থেকে গল্পটা টার্ন করে। কি হবে কেউ ভাবে না, আল্লাহ এটা হয়ে গেল, আমি তো কল্পনাও করি নাই। এই যে গল্পের চূড়ান্ত পর্যায়ে যেটা, এটাকে বলে কি? যে কোনো গল্পের, এটাকে বলে ক্লাইম্যাক্স। আর এই যে আপনার ট্র্যাজেডির যে চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত ঘটনা, ফাইনাল ইভেন্ট, যে শোকের ঘটনাটা ঘটে লাস্টে, এটাকে বলে ক্যাটাস্ট্রফি। ওকে, আচ্ছা। এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, দা অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হলো চূড়া, হ্যাঁ। দা অ্যাপেক্স অফ এ স্টোরি, অ্যাপেক্স অফ এ স্টোরি, একটা গল্পের অ্যাপেক্স, সর্বোচ্চ চূড়াকে কি বলে বলেন? ক্লাইম্যাক্স বলে। ওকে, আচ্ছা। এরপরে আছে সলিলোকি। সলিলোকি জিনিসটা কি? দেখেন, আই স্পিচ এক্সপ্রেস বাই এনিওয়ান অ্যাবাউট হিজ পার্সোনাল থট। এই পার্সোনাল থট কথাটা মনে রাখবেন। ব্যক্তিগত চিন্তা চেতনা যদি কোনো গল্পের বা নাটকের ক্যারেক্টার কোনো কখনো বলে, তার কাছে যা মনে হয়, পুরো গল্পের নাটকের থিম কি সেটা আলাদা, কিন্তু ওই ব্যক্তি ভিন্ন কিছু মনে করে, তার মতো করে মনে করে, এবং সেটা মানুষকে বলতেছে, এইটাই হবে সলিলোকি। এইটা হবে কি? সলিলোকি। ধরেন একটা নাটক, যেখানে নাটকের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের অস্তিত্ব আছে, ঈশ্বরের অস্তিত্ব আছে, সেটা হলো নাটকের মূল উদ্দেশ্য। কিন্তু দেখা গেল ওর মধ্যে একজন নাস্তিক, সে অডিয়েন্সদের উদ্দেশ্য করে তার নিজের একটা কথা বলতেছে, ওইটা হবে কি? সলিলোকি। অর্থাৎ পার্সোনাল থট বা পার্সোনাল থিঙ্কিং যখন কোনো বক্তা অডিয়েন্সকে সামনে বলে উচ্চ স্বরে, তার নিজস্ব চিন্তা ভাবনা, সেটাকে বলে সলিলোকি। ওকে, এরপর হলো অ্যাক্ট। অ্যাক্ট হলো ওয়ান অফ দ্য মেজর ইউনিট অফ এ প্লে। বড় একটা নাটক, একটা নাটকের বড় একটা খণ্ডকে কি বলে? অ্যাক্ট। যেটাকে আমরা বাংলায় বলি কি? অঙ্ক। বাংলায় কি বলে বলেন? অঙ্ক, তাই না? নাটকের অঙ্ক বলি না, এই অঙ্ক। তো এর সাথে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ক্যান্টো। ক্যান্টো হলো লং পোয়েম, দীর্ঘ একটা কবিতার একটা ছোট খণ্ডকে কি বলে বলেন? দীর্ঘ একটা কবিতার একটা খণ্ডকে বলে ক্যান্টো। আর নাটকের একটা খণ্ডকে কি বলে? অ্যাক্ট। আপনারা এইভাবে মনে রাখতে পারেন, অ্যাক্টো। অ্যাক্টো করে না, মানে অভিনয় করে। তো অ্যাক্টো আর ক্যান্টো। তো অ্যাক্টো কি নাটকের ক্ষেত্রে, আর ক্যান্টো কি কবিতার ক্ষেত্রে। বড় কবিতার ছোট অংশকে কি বলে? ক্যান্টো। এখন কথা হলো, ছোট কবিতার ছোট অংশকে কি বলে? ছোট কবিতার ছোট অংশ, ছোট কবিতার ছোট অংশকে বলে স্ট্যানজা। এটা আমি এখানে আপনাদের লিখে দিচ্ছি। ছোট কবিতার ছোট অংশকে বলে স্ট্যানজা। তাহলে স্ট্যানজা কার? শর্ট পোয়েমের ছোট অংশ। শর্ট পোয়েম
শর্ট পোয়েমের ছোট অংশকে কি বলে স্ট্যানজা, আর লং পোয়েমের একটা খণ্ডকে কি বলে ক্যান্টো। মনে রাখবেন, আবারও দেখেন, লং পোয়েমের ছোট অংশকে বলে ক্যান্টো আর শর্ট পোয়েমের ছোট অংশকে বলে স্ট্যানজা। আচ্ছা, এবার আমরা আসি তারপরে কি আছে, তারপর আছে চ্যাপ্টার। একটা বইয়ের একটা বড় অধ্যায়কে কি বলে বলেন, চ্যাপ্টার বলে না? একটা বইয়ে যে অধ্যায়গুলো থাকে তাকে কি বলে, চ্যাপ্টার। বড় বড় খণ্ডকে বলে চ্যাপ্টার। আচ্ছা, এরপরে দেখি আমরা এই যে স্ট্যানজা, ওয়ান অফ দ্য পার্ট অফ শর্ট পোয়েম, এই যে শর্ট পোয়েমের পার্টকে কি বলে, স্ট্যানজা বলে। ওকে, এরপরে আছে হলো আমাদের সনেট। সনেট কি বলেন, সনেট হলো আর লিরিক্স পোয়েম উইথ 14 ইয়াম্বিক পেন্টামিটার লাইন। 14 লাইনের কবিতাকে আমরা এক কথায় কি বলি, সনেট বলি। 14 লাইন, 14 এই কথাটা থাকলেই, 14 লাইন কথাটা থাকলে আমরা মনে করবো এটা সনেট। ওকে, আচ্ছা, তো সনেটের আবার দুইটা খণ্ড আছে, একটাকে বলে সেস্টেট, একটাকে কি বলে সেস্টেট, মানে বাংলায় বলে শতক, 6 লাইন। প্রথম 6 লাইনকে বলে কি শতক, 6 লাইন, প্রথম 6 লাইন। আর লাস্টের যে 6 লাইন এটাকে বলে অক্টেভ, অক্টেট, অক্টেভ। এটাকে কি বলে, এটা হলো 8 লাইন। এটা কি 8 লাইন, শেষের 8 লাইন। এটাকে বাংলায় বলে অষ্টক, অষ্টক আর শতক, সেস্টেট আর অক্টেভ। ওকে, এবার আসি আমরা তারপরে দেখি আমাদের আর কি আছে। তারপর আছে এই যে এখন যেগুলো বলবো, এখন এই পৃষ্ঠায় যেগুলো দেখবেন পুরো সবগুলো খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে দিলাম। এই পৃষ্ঠায় এই এই মানে স্ক্রিনে আমি যতগুলো দেখাবো সবগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এগুলো একটা অপরটার সাথে তুলনা করে পড়তে হয়। কিভাবে পড়তে হয় বলেন, তুলনা করে পড়তে হয়। যেমন ধরেন কাপলেট, কাপল মানে কি বলেন, আমরা বলি না কাপল, সুইট কাপল মানে কি দুইজন। তো 2 লাইনস অফ পোয়েম বা পোয়েট্রি অফ ইকুয়াল লেংথ এন্ড রাইম, 2 লাইনের কবিতা, 2 লাইনের কবিতাকে কি বলে বলেন, কাপলেট। ওকে, 2 লাইনের কবিতাকে বলে কাপলেট। এবার আসেন টেরেক্ট। টেরেক্ট মানে মনে রাখবেন 3, টেরেক্ট মানে কি 3, এই যে 3 লাইনস অফ স্ট্যানজা অফ এ পোয়েম, 3 লাইন করে করে যদি কোনো কবিতা হয় সেটাকে বলে টেরেক্ট। 2 লাইন করে করে যখন কবিতা হয় তখন হয় কি হয়, কাপলেট। আর 3 লাইন করে করে যখন কবিতা হয় তখন তাকে কি বলে, টেরেক্ট। এরপরে দেখেন কুইন ট্রেন, সরি কোয়াট্রেন, কোয়াট্রেন মনে রাখবেন, কোয়াট, এই যে কোয়াট্রেন। ওকে, এটা হলো 4 লাইন। 4 লাইন করে যদি কোনো কবিতা তৈরি করা হয়, মানে 4 লাইন করে একটা স্ট্যানজা বানাইছে, এরকম কোন কবিতা যদি হয় তাহলে তাকে বলে কোয়াট্রেন। এখন আপনারা বলেন তো দেখি কেউ পারেন কিনা, 5 লাইন করে যদি কোনো স্ট্যানজা হয় সেই কবিতারে কি বলে? কেউ যদি পারেন বলেন, 5 লাইন করে যদি কোনো কবিতা হয় সেই কবিতাকে কি বলে? 5 লাইন করে যদি কোনো কবিতা লেখা হয় সেই কবিতাকে কি বলে বলেন? 5 লাইন করে যদি কোনো স্ট্যানজা তৈরি করে কবিতা লেখা হয় তাকে কি বলে? দেখি কেউ পারেন কিনা। বিথি, তোমার জন্য এনে দিতে পারি 1 ফালি চাঁদ, খাইছে রে, আমি 1 ফালি নিব না, অনেক ফালি চাই। এ কি, এ দিয়ে এই জায়গায় দিয়ে আদান প্রদান শুরু হয়ে গেছে। এখানে তো আদান প্রদান করা যাবে না ভাই, আদান প্রদান পরীক্ষা হলে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা করার সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আদান প্রদান করবা, এখানে আদান প্রদান করা যাবে না। ওকে, এটার উত্তর আমি চাচ্ছিলাম, অনেকেই পারছেন এটা, গুড, অনেকে ট্যালেন্টেড। এটাকে বলে কুইনটেইন। এটাকে কি বলে বলেন, কুইনটেইন। অনেকে বলছে কুইন ট্রেন, আর ভুল হবে, বেবি ম্যানুয়ালে এই বানানটা ভুল দেওয়া আছে, কুইন ট্রেন না বলে কুইনটেইন হবে। এখানে একটা আর দেওয়া আছে বেবি ম্যানুয়ালে, এটা ভুল করেছি আমরা, মানে ভুলে দেওয়া হয়ে গেছে, টাইপিং মিস্টেক। এটা কুইনটেইন হবে। কুইনটেইন হলো 5 লাইনস অফ স্ট্যানজা, 5 লাইনের। এর সাথে যেটা মনে রাখতে হবে আরেকটা হলো অক্টেন। অক্ট মানে কি, একটু আগে পড়ছি না, অক্টাকোর মানে কি 8টা, তাই না? তো অক্টা মানে 8। তো অক্টা মানে অক্টা ডেসিমেল আছে না, না কি যেন এরকম অক্টাল পদ্ধতি আছে না, যেখানে 8কে ভিত্তি হিসেবে ধরা হয় আইসিটি তে। তো অক্টেন মানে হলো 8 লাইনের স্ট্যানজা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসতে পারে। ওকে, অষ্টক প্রথম থাকে নাকি শতক প্রথম থাকে? আচ্ছা, অষ্টক প্রথমে থাকে। আমি আগের সনেটে কি উল্টা বলছি? উল্টা বললে ভুলে বলছি। অষ্টক প্রথমে থাকে, শতক তো শেষে থাকে মনে হয়। শেষের 6 লাইনে হলো ভাবের পরিণতি থাকে, প্রথমে ভাবের মানে প্রকৃতি, তারপরে ভাবের পরিণতি। আচ্ছা, ওকে। তো অকট্রেন কি, 8 লাইন করে স্ট্যানজা বানায় যদি কোনো কবিতা বানায় সেটাকে বলে অকট্রেন। তো এইটা তো গেল। এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপর আছে লিমারিক। লিমারিক বললে আপনারা মনে রাখবেন ফানি পোয়েম উইথ 5 লাইনস, 5 লাইনের কিন্তু ফানি পোয়েম। অর্থাৎ আপনারা যেটা কুইনটেন পাইছেন না, কুইনটেন,
কুইন্টেন, কিন্তু এটা কি 5 লাইনের কবিতা, কিন্তু ফানি কবিতা। এটা হলো লিমারিক। কুইন্টেন মানে 5 লাইন, কিন্তু লিমারিক মানে কি 5 লাইন এবং ফানি কবিতা, এটা হলো লিমারিক। এর সাথে আছে কি ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স মানে যে সকল কবিতার লাস্টে কোনো মিল থাকে না, ছন্দের মিল থাকে না, যে সকল কবিতার লাইনের শেষে ছন্দের কোনো মিল থাকে না। এই যে দেখেন, হ্যাভিং নো রাইমিং এন্ড, অর্থাৎ ছন্দের কোনো মিল নাই শেষে, ছন্দের কোনো শেষে মিল নাই, তাকে কি বলে বলেন? তাকে বলে ব্ল্যাঙ্ক ভার্স। তাকে কি বলে? ব্ল্যাঙ্ক ভার্স। আচ্ছা, এরপর আছে হলো মেলোড্রামা। মেলোড্রামা হলো, মেলোড্রামা আসলে এমন একটা নাটক যেখানে প্রতিটা পরতে পরে এক্সাইটমেন্ট থাকবে, এটাই হলো মেলোড্রামা। সহজ কথা, এটা মনে রাখবেন, প্রতিটা পরতে পরতে এক্সাইটমেন্ট থাকবে এবং স্ট্রং ইমোশন থাকবে। এই দুইটা কথা মনে রাখবেন। এই যে মেনি এক্সাইটিং ইভেন্ট, অনেকগুলো এক্সাইটিং ইভেন্ট ঘটবে সেখানে, পরতে পরতে এক্সাইটমেন্ট, উত্তেজনা থাকবে, আর স্ট্রং ইমোশন থাকবে, এটাই হলো মেলোড্রামা। ওকে, আচ্ছা, এবার হলো মেমোয়ার অথবা অটোবায়োগ্রাফি। বানানটা খেয়াল করেন, মেমোয়ার বা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি শব্দটা আমরা বলি হলো জীবনী, বাংলাটা কি জীবনী, আর মেমোয়ার মানে হলো স্মৃতিকথা। পার্থক্য আছে একটু। অটোবায়োগ্রাফিতে আপনি কি করবেন? আপনার নিজের জীবনের সবকিছু লিখবেন আপনি। আর মেমোরিতে হলো আপনি শুধু কিছু স্মৃতিকথা লিখবেন, অর্থাৎ কোথাও ঘুরতে গিয়েছিলেন, কোথাও বেড়াতে গিয়েছিলেন, অথবা আপনার জীবনের ছোটবেলার কাহিনী নিয়ে কিছু লিখলেন, এটা হলো মেমোয়ার, কোন একটা নির্দিষ্ট পার্ট নিয়ে লেখা। আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিয়ে যদি আমরা লিখি, তাহলে ওটাকে বলে অটোবায়োগ্রাফি। দুইটাই মূলত একজন ব্যক্তির জীবন নিয়ে লেখা। দুইটাই কি বলেন? একজন ব্যক্তির জীবন নিয়ে লেখা। ভাই দোয়া করেন, কালকে এনএসআই তে এক্সাম দিব। গুড, ভালো। আচ্ছা, এরপরে আমরা আসলে রাইম। রাইম কাকে বলে? একটু আগে বলছি যে রাইম নাই মানে কি, ছন্দ নাই, মিল নাই, না? কবিতার লাস্টে দুটো লাইনে যদি শব্দের মিল থাকে, উচ্চারণের মিল থাকে, শব্দের মিল মানে কি লাস্টের উচ্চারণের মিল। যেমন এই যে ধরেন যে ম্যান, তার সাথে মিলাইলেন ফ্যান, তার সাথে মিলাইলেন ক্যান, এগুলো ধরেন কোন বাক্যের লাস্টে আছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? রাইম বলবো। ওকে, ছন্দ বলবো, ম্যান ক্যান ফ্যান, এগুলো কি রাইম, ছন্দ। আচ্ছা, এরপর আছে এপিক। এপিক মানে মহাকাব্য। মহাকাব্য কাকে বলে? এ লং ন্যারেটিভ পোয়েম, দীর্ঘ কবিতা, দীর্ঘ কোন কবিতা, এটাকে কি বলে? এপিক বলে। যেখানে সাধারণত কি করা হয় বলেন? গ্রেট ম্যান অর হিরোদের সম্পর্কে থাকে, প্রাচীন কোন মানে হিরো, তার সম্পর্কে ওখানে আলোচনা থাকে, সেগুলোই হলো এপিক। এরপর হলো লিরিক্স পোয়েম। লিরিক্স পোয়েম হলো শর্ট ন্যারেটিভ পোয়েম। দেখেন, লং ন্যারেটিভ পোয়েমকে বলা হয় এপিক, আর শর্ট ন্যারেটিভ পোয়েমকে বলা হয় লিরিক পোয়েম। এই যে শর্ট ন্যারেটিভ পোয়েম এটা হলো লিরিক পোয়েম, আর লং ন্যারেটিভ পোয়েম এটা হলো এপিক। ওকে, আচ্ছা, এবার আমরা আসি, আর অল্প কয়টা জিনিস আছে আমাদের এখানে, এটা আমরা শেষ করি। এলিজি। এলিজি বললে আপনি দেখবেন মোর্নফুল পোয়েম, এই কথাটা আছে কিনা? মোর্নফুল অর্থাৎ শোকাবহ কবিতা। শোকাবহ কবিতা, কোনো ট্রাজিক ইনসিডেন্ট নিয়ে, কোনো দুঃখের ঘটনা নিয়ে শোকাবহ কবিতা, সেটাকে কি বলে? এলিজি বলে। এই এলিজি সাধারণত লেখা হয় কিভাবে জানেন? কোন সাহিত্যিকের কোনো কাছের কোনো মানুষ মারা যায়, তাদের শোককে তিনি মানে তাদের শোক নিয়ে কোন কবিতা লেখেন, এগুলোই সাধারণত এলিজি। ওকে, আচ্ছা, এরপর হলো ব্যালাড। ব্যালাড কি? শর্ট ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস এ স্টোরি। কোন গল্প যদি থাকে, প্রাচীন কালের কোন গল্প যদি মানে শর্ট ন্যারেটিভ পোয়েম হিসেবে বলা হয়, সেগুলো ব্যালাড। আপনারা যে অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়ছেন না, এটা একটা লিরিক্যাল ব্যালাড, তার মানে এটা একটা ব্যালাড। ওকে, আচ্ছা, এবার আসেন হলো ওড। ওড কথাটা যদি আপনি পান, সেখানে আপনাকে অবশ্যই যেটা লাগবে সেটা হলো সামওয়ানস অ্যাগনি। সামওয়ানস অ্যাগনি দিয়ে শুরু হবে, আর এন্ড উইথ হোপ, আশা দিয়ে শেষ হবে। দুঃখ দিয়ে শুরু, একটা আশা দিয়ে শেষ, এটাই হলো ওড। দুঃখ দিয়ে শুরু, আশা দিয়ে শেষ। আচ্ছা, এরপর আমরা দেখি, হ্যাঁ, তাহারই পরে মনে একটা এলিজি। গুড, এই কথাটা কে বলছে? মুজাহিদুল ইসলাম শান্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মুজাহিদুল ইসলাম শান্ত। আচ্ছা, এরপর আছে ডার্টস। ডার্টস হলো কি? স্লো স্যাড সং সাং ইন দা ফিউনারাল। ফিউনারাল মানে হলো অন্ত্যেষ্টিক্রিয়া, মরার পরে যে কবর দেয়। আচ্ছা, মরার মৃত ব্যক্তির সৎকার, সৎকার লিখি, মৃত ব্যক্তি সৎকার করতে গিয়ে যদি কোনো গান গাওয়া হয়, সেটাই হলো ডার্টস। এটা আমাদের সমাজে সাধারণত নাই, খ্রিস্টান সমাজে আছে। সেখানে তাদের ফিউনারালের সময়, ওই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গান মানে করুণ কোনো স্যাড সং গাওয়া হয়, ওগুলোকে বলে ডার্টস।
ওকে, এবার আসেন হাইম। হাইম মানে কি? হাইম মানে হলো রিলিজিয়াস সং। রিলিজিয়াস সং যেখানে আপনি, ধর্মীয় গান যেখানে আপনি স্রষ্টাকে প্রশংসা করে, স্রষ্টার স্তুতি করে আপনি কোনো কিছু লিখবেন, সেটা হলো হাইম। যেমন আমরা যে গজল বলি, গজল যেগুলোকে বলি আমরা, সেগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ হাইম। যেমন কাজী নজরুল ইসলাম অনেকগুলো গজল তিনি লিখেছেন, হামদ লিখেছেন, তাই না? হামদ কাকে? আল্লাহকে উদ্দেশ্য করে। আর নাত হলো রাসূলকে উদ্দেশ্য করে। তো আল্লাহকে উদ্দেশ্য করে যে গানগুলো লেখা হয়েছে সেগুলোই কি বলেন? সেগুলো হলো হাইম। আচ্ছা, এবার আসেন হলো ইউলজি। ইউলজি মানে হলো, মনে রাখবেন, ইউলজি মানেই হলো প্রশংসা করা। তাহলে এটা অ্যাডমায়ারেবল স্পিচ, হাই অ্যাডমায়ারেবল, উচ্চ প্রশংসা। কোনো ব্যক্তি সম্পর্কে যদি আপনি অনেক প্রশংসা করে কোনো কথা বলেন, মানে খুব, মানে এক কথায় বলে পাম পট্টি দেওয়া, কাউকে পাম পট্টি দিয়ে যদি আপনি কোনো বক্তব্য দেন, ওইটাই হলো কি ইউলজি। ওকে, আচ্ছা, এবার আসেন হলো অ্যালিগরি। অ্যালিগরি মানে কি? অ্যালিগরির সাথে আপনারা একটা জিনিস মনে রাখবেন, মেটাফোরের সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে? মেটাফোর। আমি সংক্ষেপে একটু বলছি। লাইফ ইজ এ লোকাল বাস, এইটা কিসের উদাহরণ? যদি আপনাকে বলে, আপনাকে বলতে হবে এটা মেটাফোর। লাইফ ইজ এ লোকাল বাস, এটা কিসের উদাহরণ? যদি আপনাকে বলে, তাহলে আপনাকে বলতে হবে এটা মেটাফোর। কিন্তু কোন কবিতায় বা কোনো গল্পে জীবন যে একটা লোকাল বাস, এই পুরো কাহিনীটা যদি ব্যাখ্যা করে কোনো নাটক বা গল্প বানানো হয়, সেটাকে বলে অ্যালিগরি। খেয়াল করেন, আপনি যখন একটা সেন্টেন্স লিখতেছেন, লাইফ ইজ এ লোকাল বাস, জীবনটা একটা লোকাল বাস, এটা মেটাফোর। কিন্তু আপনি যখন এই লাইফ ইজ এ লোকাল বাসকে ব্যাখ্যা করে পুরো একটা কবিতা বানাই ফেলবেন, যেখানে দেখাবেন যে জীবনকে কেন লোকাল বাস বলা হয়, জীবনের কাহিনীগুলো আপনি দেখাবেন, এই যে নতুন লোকের সাথে দেখা হয়, পুরাতন লোকগুলো চলে যায়, এইভাবে যখন আপনি কাহিনীগুলো ব্যাখ্যা করবেন, তখন এটা কি হয়ে যাবে? অ্যালিগরি। এই জন্য মেটাফোর হলো একটা লাইন। মেটাফোর কি বলেন? সবসময় একটা সেন্টেন্স হয়। মেটাফোর কি হয় বলেন? একটা সেন্টেন্স হয়। আর অ্যালিগরি পুরো লিটারেচারটাকেই বলে অ্যালিগরি। অর্থাৎ পুরো কবিতাটা, এই যে দেখেন, পুরো কবিতাটা অথবা গল্পটা, এই পুরোটাকেই কি বলে? পুরোটাকে বলে অ্যালিগরি। যেখানে একটা হিডেন মিনিং থাকে, যেখানে একটা কি থাকে বলেন? হিডেন একটা মিনিং থাকে। ওকে, এটাকে বলে হলো অ্যালিগরি। আপনাদের কবিতায়, আপনাদের ইন্টারমিডিয়েটের গল্প মানে বইতে একটা অ্যালিগরি আছে, কেউ বলতে পারবেন? আপনাদের বইতে একটা অ্যালিগরি আছে, বলেন। আপনাদের বইতে একটা অ্যালিগরি আছে, একটা অ্যালিগরিক্যাল পোয়েম আছে, কেউ বলতে পারবেন সেটা কোন কবিতা? দেখি কেউ পারেন কিনা। যারা অফলাইনে ক্লাস করছেন তারা পারবেন, কারণ তাদেরকে আমি বলেছিলাম। দেখি অনলাইনে কেউ পারেন কিনা। আচ্ছা, একজন গান শুরু করে দিয়েছে, বন্ধু তুই লোকাল বাস। এই যে দেখেন। আচ্ছা, তার আগে মজার একটা কথা বলি। আপনাদের ইংরেজি বইতে আছে, ইংরেজি বইতে সেটা আপনারা খুঁজেন। আমি তার আগে একটা কথা বলি। বন্ধু লোক, মানে লাইফ ইজ এ লোকাল বাস, এইটা হলো মেটাফোর। কিন্তু বন্ধু তুই লোকাল বাস পুরো গানটাকে যদি আপনি বলেন, তাহলে এটা অ্যালিগরি। বন্ধু তুই লোকাল বাস, এটা পুরো গানটা কি আপনি যদি বলেন, এটা তো একটা লিটারেচার, তাই না? সাহিত্য একটা, এই পুরোটাকে যদি আপনি বলেন একত্রে, তাইলে এটা কিন্তু একটা অ্যালিগরি। কারণ বন্ধু কেমনে লোকাল বাস হইলো, তার একটা ব্যাখ্যা কিন্তু এখানে দিছে, তাই না? যে আদর করে তুলে আর ঘাড় ধরে কি করে নামায়, আরো অনেক কথা দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দিছে। তাহলে এটা একটা অ্যালিগরি হবে, বন্ধু তুই লোকাল বাস। দেখি আপনারা কি বলছেন। আই ডাইড ফর বিউটি, গুড। আই ডাইড ফর বিউটি, এটা হলো একটা অ্যালিগরিক্যাল পোয়েম। কেন জানেন? এই কবিতা একটা মেটাফোরকে বর্ণনা করে এই কবিতাটা লেখা হয়েছে। মেটাফোরকে বর্ণনা করে কিছু লেখা হলে সেটা অ্যালিগরি। দেখেন এখানে কি মেটাফোরটা ছিল? মেটাফোরটা ছিল হলো ট্রুথ ইজ বিউটি। ট্রুথ ইজ বিউটি, সত্য হলো সুন্দর, ট্রুথ ইজ বিউটি। তো এই যে যে ট্রুথ ইজ বিউটি, এটা কি মেটাফোর না? ট্রুথ আর বিউটিকে তুলনা করছে কোনো লাইক এস ছাড়া, তাহলে এটিকে মেটাফোর না? এই মেটাফোরটাকে ব্যাখ্যা করার জন্যই এই কবিতাটা লেখা হয়েছে। অতএব এই কবিতাটা একটা অ্যালিগরিক্যাল পোয়েম। অতএব এই কবিতাটা কি বলেন? একটা অ্যালিগরিক্যাল পোয়েম। ওকে, গুড, অনেকেই পারছে এটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বলছে আই ডাইড ফর বিউটি, একজন লিখছে আই ডাইড ফর রূপসী, না কি যেন লিখছে। আচ্ছা, সেই অস্ত্র, এটা একটা অ্যালিগরিক্যাল পোয়েম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমার মনে হয় তো আপনারা তো ভালোই পারলেন, তাই না? সবার শেষে হলো স্যাটায়ার।
লিটারের টার্মগুলো সবার লাস্টে যেটা আছে সেটা হলো কি স্যাটায়ার। এই স্যাটায়ারটা কি? স্যাটায়ার হলো আপনি কোনো ব্যক্তির দোষ ধরবেন তাকে সংশোধনের উদ্দেশ্যে এবং সেটা হাসির ছলে উপস্থাপন করবেন, এটি হলো অ্যালিগরি। অ্যালিগরিতে তিনটা জিনিস থাকে। নাম্বার ওয়ান, কারো আপনি ফল্ট ধরবেন, এই যে ফল্ট, অ্যাটাক অন দা ফল্ট, কারো আপনি ফল্ট ধরবেন, দোষ ধরবেন, নাম্বার ওয়ান দোষ ধরবেন। নাম্বার টু, ভিউ টু কারেক্টিং দেম, ভিউ টু কারেক্টিং দেম, তাদেরকে আপনি কি করার জন্য? সংশোধন করার জন্য, সংশোধনের উদ্দেশ্য থাকবে আপনার। প্রথমে দোষ ধরবেন নাম্বার ওয়ান, নাম্বার টু সংশোধন করার উদ্দেশ্য থাকবে, নাম্বার থ্রি আপনি সেখানে হিউমর, আইরনি, রিডিকিউল মানে হাসি তামাশা ব্যবহার করবেন, হাস্য রসাত্মক ভাবে কথাগুলো বলবেন, তাহলে এটা হবে স্যাটায়ার। স্যাটায়ার করে আমাদের হাসি জাগবে মনে, এবং আমরা কিছু ব্যক্তিদেরকে ইঙ্গিত করা হবে, সেই ব্যক্তিদের দোষও ধরা হবে এবং তাদের সংশোধনেরও একটা উদ্দেশ্য সেখানে থাকবে যে কিভাবে তারা এটা সংশোধন করতে পারতো। আপনাদেরকে বলি, বিখ্যাত একটা স্যাটায়ার, ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা স্যাটায়ারের নাম বলেন। ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা স্যাটায়ারের নাম বলেন, দেখি কেউ পারেন কিনা। ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা স্যাটায়ার যেখানে পলিটিক্যাল লিডারদেরকে স্যাটায়ার করা হয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে সেখানে স্যাটায়ার করা হয়েছে, সেখানে তাদেরকে উপহাস করা হয়েছে। বলেন দেখি কেউ পারেন কিনা। হ্যাঁ, বিড়াল একটা স্যাটায়ার, বিড়াল একটা স্যাটায়ার, গুড। আচ্ছা, ইংরেজি সাহিত্যের একটা বিখ্যাত আছে একটা, আমি বলে দিচ্ছি, সেখানে ভ্রমণ কাহিনী নিয়ে লেখা হয়েছে, সেটা ভ্রমণ কাহিনী নিয়ে লেখা। বলেন না লাঞ্ছন স্যাটায়ার না সাধারণত, কারণ লাঞ্ছনে কাউকে লেখকের উদ্দেশ্য ছিল না ওই লোকটাকে কারেক্ট করবে, শুধরে দেবে। লাঞ্ছন একটা ফানি জিনিস ঠিক আছে, কিন্তু লেখকের উদ্দেশ্য ছিল না যে সেখানে মহিলাটাকে শুধরে দেবে যে আপনার এত খাওয়া উচিত না, মানুষের টাকা এইভাবে খরচ করানো উচিত না, এরকম কোন উদ্দেশ্য লেখকের ছিল না, এরকম কিছু লেখক বলেন নাই, তাহলে ওটা স্যাটায়ার না। আচ্ছা, দেখি পারেন কিনা। মুয়াম্মার আল গাদ্দাফি, অরিজিনাল নাম না ভাই, আমি বুঝছি তোর ভাল লাগছে গাদ্দাফিরে, তুই দিছস, কোনো সমস্যা নাই। আচ্ছা, গালিভার্স ট্রাভেল, ভ্রমণ কাহিনী বললাম না, গালিভার্স ট্রাভেল, এটা একটা স্যাটায়ার, এটা একটা স্যাটার। আপনার যদি এই গালিভার্স ট্রাভেল নাটকটা মানে সিনেমাটা দেখেন, অত বড় উপন্যাস হয়তো অনেকে পড়বেন না, যদি আপনারা এই সিনেমাটা দেখেন তাহলে এটা আপনাদের দেখবেন সেখানে পলিটিক্যাল লিডারদেরকে মানে হাসির পাত্রে পরিণত করা হয়েছে, এবং এটা বিখ্যাত একটা স্যাটায়ার ইংরেজি সাহিত্যের। গালিভার্স, গালিভার্স আছে কিন্তু, গালিভার্স ট্রাভেলস, গালিভারের যাত্রা, ভ্রমণ আর কি। ওকে, এইবার আমরা অ্যানিম্যাল ফার্ম, গুড, অ্যানিম্যাল ফার্ম একটা স্যাটায়ার, গুড। জুবাইর রহমান, অ্যানিম্যাল ফার্ম, এটা একটা স্যাটায়ার, জর্জ অরওয়েলের, উনি ইন্ডিয়াতে ছিলেন অনেকদিন, ইন্ডিয়ায় বড় হয়েছেন, তো ইন্ডিয়ার আবহ নিয়ে লিখছিলেন আর কি, সেখানেও পলিটিক্যাল লিডারদেরকে স্যাটায়ার করা হয়েছিল। লাইফ অফ পাই কি একটা স্যাটায়ার? লাইফ অফ পাই কি সিনেমা, ওই যে বাঘ নিয়ে যেটা, ওইটা ওইটা স্যাটায়ার না? আমার কাছে তো মনে হয় না। আচ্ছা, ওটা একটা অ্যাডভেঞ্চার। এবার আসেন হলো আমরা, তার আর উদ্দেশ্য বেচারার মানি ব্যাগ পুরা শেষ করে দিল পেটুক মহিলা। ও আচ্ছা, বলছে তার আর উদ্দেশ্য ওর মানি ব্যাগটাই শেষ করে দিয়েছে পেটুক মহিলা। আচ্ছা ঠিক আছে, প্রাপ্তি সাহা, যদি আমি ভুল না করি তুমিও একজন মেয়ে, আশা করি তুমি জীবনে ভবিষ্যতে এরকম কোন পুরুষের মানি ব্যাগ খালি করবে না, এবং তোমার মতো অন্য যারা আছে মেয়েরা তারাও ভবিষ্যতে কারো মানি ব্যাগ কি করবার। ভাইয়া, গত বছর যেভাবে প্রশ্ন এসেছে রিটেনে, এভাবে কি এবারও প্রশ্ন আসবে? সম্ভাবনা আছে। গত বছর সি ইউনিটে কিন্তু রিটেনে সনেট আসছে। ওকে, সি ইউনিটের রিটেনে কি আসছে বনে, সনেট কি এটা আসছে। আচ্ছা, তো আমরা এরপরে ছিল হলো আমাদের কিছু কবিতার ব্যাখ্যা ছিল, আমরা ছোট্ট করে একটু দেখি। হ্যাঁ, আপনি একটা কবিতার কি কি পড়বেন আমি সেগুলো আগে আপনাদেরকে বলি। একটা কবিতা পড়ার সময় আপনারা কি কি পড়বেন, কারণ এত কিছু তো আমার পড়াই দেওয়া সম্ভব না, আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেবো, আপনারা এগুলো পড়ে নেবেন। কিন্তু আমি এখানে বলে দিচ্ছি শুধু যে এগুলো আপনারা মানে কি কি পড়বেন একটা কবিতা থেকে। ওকে, প্রথম কথা, একটা কবিতার ফার্স্ট লাইন পড়বেন। একটা কবিতার প্রথম লাইন কি এটা আপনাকে জানতে হবে। আমি যে ফাইলটা দিব সেখানে এগুলো আছে, কিন্তু আপনি আপনার মতো করে যদি পড়তে চান এখান থেকে এভাবে পড়বেন। ফার্স্ট লাইন কি কবিতার সেটা পড়বেন। নাম্বার টু, কবিতার লাস্ট লাইন কি সেটা পড়বেন। 2018 সালে, 2017 সালে, 18 সালে, হ্যাঁ 18 না 17 যেন প্রশ্ন আসছিল, এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি, 17 বা 18 কনফার্ম। সেখানে প্রশ্ন আসছে যে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড কবিতার প্রথম লাইন কি? প্রথম লাইন হলো হাফেলিক হাফেলিক। তাহলে ফার্স্ট লাইন লাস্ট লাইনের এই জিনিসগুলো আসে। ওকে, 3 নাম্বার,
পোয়েট ন্যাশনালিজম, পোয়েট ন্যাশনালিটি, ন্যাশনালিজম না, ন্যাশনালিটি মানে আপনার যে কবি আছে এই কবিরা কোন দেশের কবি, ন্যাশনালিটি কোন দেশের কবি, তাদের জাতীয়তা কি, এটা আপনার পড়তে হবে। এটা আপনার কি করতে হবে, পড়তে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের একটু সহজ করে দেই, এই ক্ষেত্রে একটু সহজ করে দেই হলো উইলিয়াম, উইলিয়াম শব্দ যাদের থাকবে এবং লর্ড শব্দ যাদের থাকবে তারা প্রায় সবাই আপনাদের বইতে যারা আছে সবাই এরা হলো ব্রিটিশ। এরা কি বলেন, ব্রিটিশ। অথবা আপনি সহজ কথায় বলবেন ইংলিশ, ইংলিশ, ব্রিটিশ নাও থাকতে পারে অপশনে, ইংলিশ পোয়েট। ওকে, উইলিয়াম এবং লর্ড যাদের নামে আছে, উইলিয়াম এবং লর্ড যাদের নামে আছে তারা কি বলেন, তারা হলো ইংলিশ কবি। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ব্লেক, তারপরে উইলিয়াম বাটলার ইয়েটস, ডাব্লিউ বি ইয়েটস যাকে বলে, তারপরে হলো উইলিয়াম ওয়াটসওয়ার্থ, এগুলো কি বলেন, এগুলো হলো আপনার ব্রিটিশ। আর লর্ড বাইরন, লর্ড, লর্ড দিয়ে যাদের থাকবে, লর্ড বাইরন, এরা কি বলেন, এরা হলো, এরাও ব্রিটিশ। ওকে, আমেরিকান যারা আছে তাদের কথাটা একটু আপনার মনে রাখবেন, যেমন রবার্ট ফ্রস্ট আছে আমেরিকান, এমিলি ডিকিনসন আছেন আমেরিকান। এইভাবে কে আমেরিকান, কে ব্রিটিশ, কে আইরিশ, এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। তিনটা টাইপের কবি আপনার আছে, যেমন রবার্ট ফ্রস্টকে বলা হয় হলো অ্যাংলো আমেরিকান, রবার্ট ফ্রস্ট নাকি, আচ্ছা এটা আপনারা একটু দেখে নেবেন যে কে আমেরিকান আর কে ব্রিটিশ। ওকে, এটা জাতীয়তাটা পরীক্ষায় আসে। আচ্ছা, 3 নাম্বার, 4 নাম্বারে যে জিনিসটা পড়বেন সেটা হলো ওই কবিতার লিটারেরি টার্ম, ওই কবিতার লিটারেরি টার্ম। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে কবিতা আছে ব্লো ব্লো দা উইন্টার উইন্ড, এই কবিতায় অধিকাংশই হলো সিমিলি, এই কবিতা মেটাফোর, আই এম সরি ভুল হচ্ছে, এই কবিতা অধিকাংশই হলো পার্সোনিফিকেশন। এই ব্লো ব্লো দা উইন্টার উইন্ড কবিতা আছে না, যে কি বলে, দাও টুথ নট সো শার্প, তারপরে হলো দা স্টিং, না দা টুথ নট সো কিন, তোমার দাঁত এত ধারালো না, আবার দা স্ট্রিং নট সো শার্প, তোমার হুল ফোটানো বা তোমার কামড় এত তীক্ষ্ণ না। এগুলো কি বলেন তো, এগুলো বাতাস, আকাশ, এগুলোরে বলতেছে, শীতের বাতাসকে বলতেছে। শীতের বাতাসে দাঁত আছে যে কামড় দিবে, তাহলে ওটা কিসের উদাহরণ, পার্সোনিফিকেশনের উদাহরণ। ওকে, আচ্ছা, তো এগুলো আপনারা একটু মনে রাখবেন, এগুলো পার্সোনিফিকেশন উদাহরণ, লিটারেরি টার্ম। তারপর ড্রিম কবিতায় আছে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এরকম কবিতা আছে না, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, ব্রোকেন উইংড, ব্রোকেন উইংড বার্ড মানে কি, জীবনটা হবে ডানা কাটা পরীর মতো না, সরি, ডানা ভাঙা পাখির মতো। তো এই যে যে জীবনের সাথে ডানা ভাঙা পাখির তুলনা করা হচ্ছে, এটাই কি বলে, মেটাফোর। ওকে, ওই কবিতায় মেটাফোর আছে। আবার কি আছে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড উইথ ফ্রোজেন, ফ্রোজেন উইথ স্নো, তার মানে স্নো দিয়ে, বরফ দিয়ে ঢাকা অনুর্বর বা ব্যারেন ফিল্ড হলো জীবনটা হয়ে যাবে যদি স্বপ্ন না থাকে। তাহলে জীবনের সাথে ব্যারেন ফিল্ড বা অনুর্বর ভূমির তুলনা করা হচ্ছে, অ্যাজ সির অ্যাজ লাইক আছে নাই, তাহলে ওটা কিসের উদাহরণ, মেটাফোরের উদাহরণ। এইরকম লিটারেরি টার্ম গুলো আপনারা খুঁজে বের করবেন। ওকে, তারপরে নাম্বার 5, পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা মানে কবিতায় কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেগুলোর পার্টস অফ স্পিচ আপনাকে খুঁজতে হবে, যেগুলো ওইগুলোর কোন পার্টস অফ স্পিচ, এগুলো আপনাকে কি করতে হবে বলেন, খুঁজতে হবে। যেমন ড্রিম কবিতায়, ড্রিম কবিতায় এইভাবে আছে, দে ড্রিম, দে ড্রিম, দে ড্রিম, এই ড্রিম মানে হলো ভার্ব, এই ড্রিম কি বলেন, ভার্ব, তারা স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখে, তাহলে এই ড্রিম কি, ভার্ব। আবার আছে দেয়ার ড্রিম, তাদের স্বপ্ন সত্যি হয় না, এরকম আছে না, দেয়ার ড্রিমস, দেয়ার ড্রিমস, DREAMS, এই ড্রিমস কিন্তু নাউন, অর্থাৎ তাদের স্বপ্নগুলো, তাদের স্বপ্নগুলো। এখন কথা হলো এগুলো আপনি কেমনে পড়বেন, এগুলো আমি এই যে আপনাদেরকে এখানে একটু দেখাই দেই, এই যে দেখেন এরকম আমাদের যেগুলো আছে। আচ্ছা, আরেকটা পেজ আমি যদি আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন এরকম অনেক কিছু লেখা আছে, এই যে
একটা ওয়ার্ড দেখেন, 10 নম্বরটা দেখেন, দ্য ওয়ার্ড ভ্যানিটি, ভ্যানিটি ইজ এ নাউন, ভ্যানিটি ইজ এ নাউন যার অর্থ হলো এমটিনেস। এখন আপনি হলো ডি ইউনিটের ছাত্র, আপনি কবিতা পড়বেন না, কারণ কবিতা থেকে সরাসরি প্রশ্ন আসে না। কিন্তু ভাই ভ্যানিটি একটা নাউন এবং এটার অর্থ এমটিনেস, এই কথাটা আপনি এটা না পড়লে কেমনে বুঝবেন? কারণ ভ্যানিটি মানে তো অহংকারও হয়, ভ্যানিটি মানে কি বলেন, অহংকারও হয়। কিন্তু ওই কবিতায়, ড্রিম কবিতায় ভ্যানিটি বলতে কি বুঝাইছে? ওই যে রাতের বেলা স্বপ্ন দেখে সকালে উঠে দেখে, ভ্যানিটি মানে কি? নাই, কিচ্ছু নাই। তো এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এই যে দেখেন এই শব্দটা, রিসিস অফ দেয়ার মাইন্ড, ড্রিম কবিতা বলা হয়েছে রিসিস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের গোপন বা লুকানো বাসনা, এই যে হিডেন ফিলিং অফ মাইন্ড, রিসিস অফ দেয়ার মাইন্ড দ্বারা কি বোঝানো হয়েছে? তাদের মনের গোপন ইচ্ছা। তো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এই যে ফর দেয়ার ড্রিম, তারা স্বপ্ন দেখে, এটা ভার্ব, দেয়ার ড্রিমস তাদের স্বপ্নগুলো, এটা হলো নাউন। তো এই পার্টস অফ স্পিচ গুলো আমরা এই ফাইলে দিয়ে দিয়েছি, আর যারা বেবি ম্যানুয়াল আছে তারা তো জানেনি, তাদের কাছে বেবি ম্যানুয়াল এগুলো দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আপনারা এই পার্টস অফ স্পিচ গুলো কি করবেন বলেন, পড়বেন পার্টস অফ স্পিচ গুলো। আচ্ছা, এবার হলো আমি আসি 6 নাম্বার। 6 নাম্বারে যে জিনিসটা পড়বেন সেটা হলো থিম। ভাই থিম মানে আপনার সামারি টাইপের যেগুলো বোঝেন সেগুলো না। প্রত্যেকটা কবিতার এক বাক্যে থিম, এক বাক্যে থিম পড়তে হবে। প্রত্যেকটা কবিতার এক বাক্যে থিম পড়তে হবে। ট্রাফিক পুলিশ কবিতার থিম কি বলেন, এক বাক্যে, বা এমনকি একটা দুইটা শব্দেও বলতে হবে থিম। ট্রাফিক পুলিশ কবিতা এক দুই বাক্যে বা এক বাক্যে যদি বলি, বা একটা দুইটা শব্দে যদি থিম বলতে চাই, সেটা কি বলেন, ডিউটিফুল, ডিউটিফুল অফিসার, বা ডিউটি অফ মানে জব হোল্ডার বা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের যে দায়িত্ববোধ সেটা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে, বা ট্রাফিক পুলিশের দায়িত্ববোধ এটা নিয়ে লেখা হয়েছে। ওকে, মেইন কাহিনী হলো ডিউটি। আই ওয়াক, শি ওয়াকস ইন বিউটি, সে হাসলে পরে সৌন্দর্য ঝরে, ঠিক যেন মেঘহীন রাতে তারা ভরা আকাশ, এটার বাংলা অনুবাদ আর কি। তো শি ওয়াকস ইন বিউটি কবিতাটায় মূল থিম কি? শি ওয়াকস ইন বিউটি কবিতার মূল থিম হলো সৌন্দর্য, তারপরে হলো হারমোনি, বিভিন্ন কিছুর একটা সম্মিলন সেখানে দেখানো হয়েছে, হারমোনি, তারপর নেচার, নেচারের সাথে তুলনা, না? এই জিনিসগুলো কি বলেন, এই জিনিসগুলো হলো ওই কবিতার থিম। তারপর আই ডাইড ফর বিউটি, এই কবিতার থিম কি? এটা কিন্তু গত বছর আসছে, এই প্রশ্ন গত বছর, যে এক বাক্যে যে থিম আসে এটা বানাই বলতেছি না, গত বছর কিন্তু এই প্রশ্নটা আসছে যে আই ডাইড ফর বিউটি, এই কবিতার থিম, এই কবিতার মূল ভাব কি, এই কবিতার মেইন আইডিয়া কি? এই কবিতার মেইন আইডিয়া হলো ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা কবিতার কি বলেন মেইন আইডিয়া খুঁজে বের করতে হবে। যেমন হিউম্যান রাইটস নিয়ে লেখা হয়েছে কোন কবিতায়? রবার্ট ফ্রস্টের আপনার আউট আউট কবিতায়, রবার্ট ফ্রস্টের আউট আউট কবিতায় হিউম্যান রাইটস নিয়ে লেখা হয়েছে। ওকে, তো এইভাবে আপনারা কি করবেন, এক বাক্যে এই জিনিসগুলোর থিম আপনারা পড়বেন। তাহলে কি গেল, ফার্স্ট লাইন, লাস্ট লাইন, পোয়েট, ন্যাশনালিটি, তারপর হলো লিটারেরি টার্ম, পার্টস অফ স্পিচ, থিম। আর আরেকটা হলো 7 নাম্বার, স্পেসিফিক কোশ্চেন। স্পেসিফিক কোশ্চেন, এটা আপনারা আমাদের এই ফাইলটা যখন পড়বেন বা বেবি ম্যানুয়াল পড়বেন সেখানে দেওয়া আছে ভাই, আপনাকে কষ্ট করে এগুলো খুঁজে বের করতে হবে না। স্পেসিফিক কোশ্চেন মানে কি? গত বছর পরীক্ষায় এসেছিল যে দ্য স্কুল বয় কবিতায় উইলিয়াম ব্লেক এই মানে স্কুল বয়কে কিসের সাথে তুলনা করেছিলেন? স্কুল বয়কে তিনি কেজড বার্ডের সাথে তুলনা করেছেন। কেজড বার্ড মানে কি বলেন, পাতায় বন্দি পাখির সাথে তুলনা করেছেন, তাই না? এইভাবে স্পেসিফিক কবিতা থেকে বিভিন্ন ধরনের স্পেসিফিক কোশ্চেন হতে পারে। সেই কোশ্চেন গুলো কি হতে পারে সেগুলো আমরা দিয়ে দিয়েছি, ফাইলটা দিয়ে দেবো, যারা বেবি ম্যানুয়াল নাই করতে পারেন, তবে সেখানে একটু শর্ট করে দিয়েছি আমি। ওকে, আমি পরশুদিন এগুলো সব পড়লাম। আমি আমির ক্লাস এ এসে আমার মনে পড়লো আমি অলরেডি সব ভুলে গেছি। ব্যাপারটা হলো যে আমি মনে হয় লেডি গজনি হয়ে গেছি। ও গজনি না, প্রাপ্তি সাহা, তুমি শুধু একা গজনি হও নাই, সবাই গজনির মতো হয়ে গেছে, কারোরই মনে থাকে না, কারোরই মনে থাকে না পড়লে। ওকে, কারণ কি জানো, তোমাদের মনে তো অন্য কিছুর জায়গা আছে, তোমাদের মনে হলো ফেসবুকে মেসেঞ্জারের চ্যাট বক্স তোমাদের মনে জায়গা করে নিয়েছে, তোমাদের মনে জায়গা করে নিয়েছে সুন্দর সুন্দর সিনেমা, তারপরে জি বাংলা স্টার জলসার হলো তোমার ওই যে কাকনমালা, আর হলো কি ওই যে কি জানো এগুলা, তারপরে ওই যে ট্রল, বিভিন্ন লোকজনকে নিয়ে তোমরা ট্রল করতে যাও, উস্তাদ রে ভাই, রে ভাই, একজন লোক একটা ভুল করছে তারে নিয়ে এত ট্রল করবা। একটা জিনিস কি জানো, তোমরা যাদেরকে নিয়ে ট্রল করো অনেকের বা পায়ের যোগ্যতাও তোমাদের নাই। তুমি পার্সোনালি তাকে অপছন্দ করতে পারো, কিন্তু তাকে নিয়ে আমরা যেভাবে ট্রল করি অনেকের বা পায়ের যোগ্যতা আমাদের নাই। যেমন একটা লোক, আমি বলি, আমার অপছন্দের একজন মানুষ,
সে হলো সুলাইমান সুখন। কেন? কারণ আমি তাদেরকে বলি মোটিভেশনাল ধান্দাবাজ, আমি এগুলো বলি। কিন্তু এই লোকের প্রত্যেকটা কথায় আপনাকে নিয়ে ট্রল করতে হবে? আপনি তাকে অপছন্দ করতেই পারেন, কিন্তু প্রত্যেকটা কথায় তাকে নিয়ে ট্রল করেন। আমি আমি এই লোকের মানে মানে কি বলে, এই লোকের বাপায়ের যোগ্যতা আমার নাই। এই লোক যত দূর পর্যন্ত চলে গেছে, যে পরিমাণ টাকা ইনকাম করে, যত লোক তাকে ফলো করে, যে সে যত সুন্দর করে কথা বলে, যত লোক তাকে তাকে ইনভাইট করে, ভাই আমি তার কি 10% আছি? কিন্তু আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমি তার নিয়ে ট্রল করি। সে কি বলছে যে পই পই করে হিসাব রাখবা। আচ্ছা, এই কথাটা কি, আমি তাকে পছন্দ করি না, আগেই বললাম, তাও ডিফেন্ড করি, এই কথাটা কি সে খুব খারাপ জিনিস বলছে? আমাদের মধ্যে যারা এটা, আমরা কি করি বলেন, আমরা যারা এটা ট্রল করছি, আমি গ্যারান্টি দিয়ে বললাম, লিখিত গ্যারান্টি দিয়ে বললাম, এই 100% মানুষ তাদের লাইফে কাজটা করে। তারা যখন বড় হয়, তারা যখন ভালো হয়, তারা যখন ধনী হয় বা কোনো সাফল্য অর্জন করে, তারা নিজের মাথায় ওটা লিখে রাখে না, তারা নিজের মস্তিষ্কে গেঁথে থাকে তাদেরকে কারা সহযোগিতা করছে, কে সহযোগিতা করে নাই। এই লোকটা মানুষকে ইন্সপায়ার করার জন্য কথাটা বলছে, আপনার পছন্দ না হইলো, কিন্তু আপনি কি করলেন, আপনি তারা নিয়ে সব জায়গায় ট্রল করতেছেন। তো এই জিনিসগুলো খুব খারাপ, এগুলো আপনাদেরকে না অনেক নিচে নামিয়ে দেয়। যে আপনারা বলেন না যে পড়া মনে থাকে না, ভাই পড়া কই থেকে মনে থাকবে? আপনার তো শুধু মনে পড়ে দীপু মনিরে নিয়ে কিভাবে ট্রল করা যাবে। এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আরো আগে অবস্থা কত ভয়াবহ হইতো, এটা আপনারা কল্পনা করবেন না। অথচ আপনি কি করবেন, দীপুমণিকে নিয়ে ট্রল করবেন, দীপু খালা বলে আপনি ট্রল করেন। মানে কত আপনার আপনজন। জিনিসটা হলো কি, দেখেন আপনি কি দীপুমণির 1% যোগ্যতা আপনি অর্জন করছেন এই লোকটাকে নিয়ে যত ট্রল করেন? হ্যাঁ, তার কাজে সমালোচনা করতে পারেন, অবশ্যই, যত বড় ব্যক্তি হোক সমালোচনা করতে পারে আমরা, কিন্তু সেটা কিভাবে? সেটা হলো সুন্দর ভদ্র ভাষায়। কি ভাষায়? সুন্দর ভদ্র ভাষা। আপনি প্রধানমন্ত্রী নিয়ে সমালোচনা করতে পারেন, এই দেশে বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা হয়, কিন্তু ভাষার মধ্যে কি থাকবে ভাই? ভাষার মধ্যে একটা শালীনতা থাকবে, একটা সৌন্দর্য থাকবে, আঘাত করার মানসিকতা থাকবে না। কারণ আমাদের এই যুবকদের, এই বয়সের লোকজন, আপনাদের মতো যারা আছে বিশেষ করে, তাদের মাথায় এইসব ঘুরে, তা পড়া কেমনে মাথায় থাকবে বলেন? পড়াশোনা কেমনে মাথায় থাকবে? আপনি ফেসবুকে গেলে বলেন, আপনি কয়টা পড়াশোনার পোস্ট দেখেন আর কয়টা এইসব ট্রল আর ফাইজলামি জিনিস দেখেন? ইউটিউবে গেলে আপনি কয়টা খবরের ভিডিও দেখেন, নিউজের ভিডিও দেখেন, আর কয়টা টিকটকের ভিডিও দেখেন বলেন? আমি টিকটককে গালাগালি দিই, আমি কি করি, টিকটকের ভিডিও দেখি। আপনারা সাধারণ জ্ঞান পারেন না স্যার, এগুলো কই থেকে আসে, এই কই থেকে আসে? ভাই জীবনে নিউজ দেখছেন, খবর দেখছেন বসে বসে? নিজে গল্পের বই না পড়ে কোনোদিন পত্রিকা পড়ছেন ভালো লাগা থেকে, যে আজকে পত্রিকা পড়ি তো দেখি তো কি কি খবর আছে, আজকে একটু টিভিতে বসি তো দেখি কি কি নিউজ আছে? এগুলো পড়ছেন? এগুলো পড়েন না আপনারা। তালেবান কিভাবে ক্ষমতা দখল করলো, কিভাবে তার উত্থান হলো, আফগানিস্তানে এখন কি পরিস্থিতি, এটা জানার জন্য আপনার পত্রিকা পড়া দরকার, খবর দেখা দরকার। আপনি তা করবেন না, আপনি কি করবেন, তালেবান সেখানে নারীদেরকে নিয়ে কোনো একটা কথা বলবে, আপনি ওইটারে নিয়ে ট্রল করে আপনি ফেসবুকে পোস্ট করে দিবেন, যে এই যে দেখো তালেবানের কি। এই কাহিনীগুলো যারা করবেন ভাই, আপনার মাথায় পড়াশোনা না কিচ্ছু থাকবে না, কোনো ভালো জিনিস আপনার মাথায় থাকবে না। যদি পড়াশোনা সহ ভালো ভালো জিনিস আপনার মাথায় রাখতে চান, এই জিনিসগুলো বাদ দেন, এই জিনিসগুলো বাদ দেন। কারো সমালোচনা করলে সুন্দর ভাষায় তার সমালোচনা করেন। আমিও চাচ্ছিলাম শিক্ষা প্রতিষ্ঠান আরো আগে খুলে দিক, আমিও চাচ্ছিলাম, কিন্তু তার মানে তো এই না যে আমি তাকে নিয়ে যা খুশি তাই বলবো শিক্ষামন্ত্রীকে নিয়ে। ওকে, আচ্ছা যাই হোক, সম্মানী ব্যক্তিকে আমরা সম্মান দিব, এবং আমাদের মাথায় এইসব ফাইজলামি জিনিস আমরা বাদ যেদিন দিতে পারবো ভাই, সেদিন আপনি, আমি বললাম সেদিন আপনার ভোকাবুলারিও মনে থাকবে। যে ভোকাবুলারি আপনাদের মনে থাকে না, এই ভোকাবুলারিও মনে থাকবে, আপনি মাথা থেকে সব ফাইজলামি জিনিস বাদ দেন। ওকে, এইসব ফালতু জিনিস বাদ দেন। এই যে মানিকগঞ্জে ক্লাস 8 আজকে পড়লাম আমি, হ্যাঁ একজন লিখছে ছাত্রী মারা গেছে করোনা উপসর্গ নিয়ে। একটা জিনিস চিন্তা করেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে ক্লাস হবে, তখন কেউ না চাইলেও কি করবে বলেন? আমরা একটা কমন কথা বলি, যেহেতু বাড়তি কথা চলে আসলে একটু বলি। আমরা একটা ট্রল সবসময় করি, বাজার ঘাট সব চলে, করোনা মনে হয় খালি শিক্ষা প্রতিষ্ঠানেই আছে, করোনা কোথায় থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, এরকম আমরা ট্রল করি না? একটা জিনিস কি চিন্তা করছেন ভাই, বাজার শপিং মল খুলে দিছে, আপনার কি শপিং মলে যাইতে বলছে সরকার? আপনার বাবা মা কি জোর করে পাঠাইছে? সরকার শপিং বলে পাঠাইছে? বসুন্ধরা সিটি খুলে দিছে, বা আপনার বাড়ির পাশে দোকান মার্কেট খুলে দিছে, আপনারা কি বলছে যা প্রতিদিন দোকানে একবার করে যাবি, ওখানে যায় 2 ঘন্টা থাকবি, আপনারা বলছে সরকার? আপনার বাবা মা বাধ্য করবে? করবে না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেয়, আপনি যেতে বাধ্য, কারণ ক্লাস হবে, আপনি তো ক্লাস মিস দিবেন না। আপনার বাপ, আপনার
মানে কি বলে কানের নিচে দুটো থাপ্পড় দিয়ে তারপরে পাঠিয়ে দিবে যে গেমস বাদ দে, যাই ক্লাস কর। আপনার টিচার আপনাকে বলবে এই ক্লাস করো না কেন, ক্লাস করো না কেন, পিছায় পড়বা তো তুমি। আপনি নিজে ক্লাসে অংশ নেবেন পিছায় পড়ার ভয়ে, পিছিয়ে পড়ার ভয়ে, তাহলে আপনি জোর করে বাধ্য হয়ে আপনাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে, ওইটা কিন্তু ঐচ্ছিক না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুললে বাধ্যতামূলক করোনার মধ্যে ঠেলে দেওয়া। বহুত চিন্তা ভাবনা কইরা ভাই তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, বুঝছেন। আবার বন্ধও করে দিতে পারে যদি আবার প্রকোপ বেড়ে যায়। এখন টিকা টুকা দিচ্ছে, হয়তো আল্লাহ যদি চায় ভালো হইতে পারে পরিস্থিতি, তো আমরা দোয়া করি পরিস্থিতি ভালো হোক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক। কিন্তু এরকম ইললজিক্যাল ফালতু ট্রল আমরা যেন না করি, বা এগুলো যারা করে আমরা যেন শেয়ার কমেন্ট বা সেগুলোকে আমরা ইগনোর করি। ওকে, আমার মনে হয় আজকে আমি অনেক বড় ধরনের একটা লেকচার দিয়ে ফেলছি। আচ্ছা, এখানে কি বলছে, কেউ কারো কথা ভালোভাবে না বুঝে শুরু করে দেয়, আগে তো নিজের দিকে তাকাবেন, যদি আপনি তার থেকে বড় কিছু হন তাহলে মানা যায়, কিন্তু আপনি তার সমান হওয়ার 10% যাইতে পারেন নাই, তাহলে কেন কথা বলাই লাগবে, সবকিছু নেই। গুড। আপনি তারপরে দেখেন, একজনের সমালোচনা করতে হলে তার মতো বড় হতে হবে না, এটা আবার একটা ভুল কনসেপ্ট। যেমন আমি ধরেন একজন ক্রিকেটার, সাকিব আল হাসান ভালো খেলে না, এইটার আমি সমালোচনা করবো, এটা সমালোচনা করার জন্য আমার সাকিব আল হাসানের মতো বড় ক্রিকেটার হওয়ার দরকার নাই ভাই। আমি যতটুকু বুঝি ওইটুকু সমালোচনা করছি আমি, যে সে ভালো খেলে নাই, সে উল্টাপাল্টা শট খেলছে, এগুলো আমি বলতেই পারি। কিন্তু তার মানে এই না তাকে আমি যা খুশি তাই বলতে পারি। ওকে, সমালোচনা করব সুন্দর ভাষায় এবং গঠনমূলক এবং আমাদের নলেজের মধ্যে। ওকে, আমরা আজকে তাহলে আমার মনে হয় যে আমরা একটু শেষ করি আজকে আলোচনাটা, এবং আমি আপনাদেরকে এই টেক্সট বুকের ফাইলটা দিয়ে দেব, এবং এই ফাইলটা আশা করি আপনারা পড়বেন, এবং পড়লে আমি আজকে যদি না পারি কাল সকালে আমি আপনাদের পেজে দিয়ে দিব, এবং আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে পড়ে নেবেন। আর যাদের বেবি ম্যানুয়াল আছে তাদের বেবি ম্যানুয়াল পড়লেই এনাফ, ইনশাল্লাহ, অন্য কোনো কিছু পড়তে হবে না। আচ্ছা, ওকে, এখন বলেন আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন। বিভিন্ন টাইপের প্রশ্ন হয় না আপনাদের, যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে ল পেতে হলে কত নম্বর পেতে হবে? ভাই রে ভাই, প্রশ্ন দেখছি এই বছরের মতো এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন আমি আমার বাপের জীবনে দেখি নাই। এই বছর যেরকম প্রশ্ন আমি দেখতেছি আল্লাহর রহমতে, এরকম প্রশ্ন জীবনে কোনোদিন দেখি নাই। একজনে আমার কি জিজ্ঞেস করতে জানেন, একজনে জিজ্ঞেস তার জিপিএ এত, সে অমুক জেলার অমুক কলেজে অমুক সাবজেক্ট পাবে কিনা। বলেন এইটা সম্ভব? আমার কেউ যদি এখন বলে যে ধরেন যে আপনি একটা রাঙামাটির ধরেন XYZ কলেজ, ন্যাশনাল কলেজ, রাঙামাটি XYZ কলেজে আমি ইকোনমিক্স পাবো কিনা আমার এই পয়েন্টে, এইটাকে আমার পক্ষে বলা সম্ভব? কারো পক্ষে বলা সম্ভব? সম্ভব না। তো এই টাইপের প্রশ্ন বাদ দিয়ে ভাই, জানার জন্য কোনো প্রশ্ন হলে আপনারা করেন, দেখি আপনাদের প্রশ্নের উত্তর দেবে এখন শুধু। আচ্ছা, কেউ এখন আর নিজেদের মধ্যে কোনো চ্যাট করেন না, নিজেদের মধ্যে কোনো চ্যাট করেন না কথা। আচ্ছা স্যার, মেইন বুক পড়বো এখন নাকি শীট পড়বো? আচ্ছা, আগে বেবি ম্যানুয়াল পড়বেন, আমি আবারও বলি, আগে সাজেশন বেবি ম্যানুয়াল পড়বেন, তারপর টেক্সট বুকের ভোকাবুলারি পড়বেন, তারপরে টেক্সট বুকের এক্সারসাইজ পড়বেন, বিগত বছরের প্রশ্ন পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আবারও বলি কি কি পড়বেন, আগে বেবি ম্যানুয়াল, সাজেশন, বা আপনি যদি অন্য কোনো সাজেশন পড়েন সাজেশন পড়বেন, আমাদেরটা যদি না থাকে আপনার। তারপরে আপনি টেক্সট বুকের ভোকাবুলারি পড়বেন, তারপরে আপনি টেক্সট বুকের এক্সারসাইজ, ওই যে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, সেন্টেন্স মেকিং, পার্টস অফ স্পিচ, এগুলো পড়বেন টেক্সট বুকের এক্সারসাইজ থেকে। তারপরে আপনি পড়বেন বিগত বছরের প্রশ্ন। এরপরে যদি আপনার টাইম থাকে যে কোনো বই পড়েন আপনি, সমস্যা নেই, কিন্তু ভাই এগুলো শেষ না করে অন্য কিছু পড়েন না। ওকে, আচ্ছা। তারপরে কি, উই নিড এ ইউনিটেড টপিকস। এ ইউনিটের টপিকস হলো, ভাই এ ইউনিটের আপনি বিগত বছরের প্রশ্ন দেখেন, এ ইউনিটের বিগত বছরের রিটেন প্রশ্ন দেখেন, 100% টেক্সট বুক থেকে আসছে। এই যে আমি যা এতক্ষণ পড়লাম আপনারা বললাম, এগুলোই লিখতে বলছে, এগুলোই ওখানে লিখতে বলছে। আপনি গত বছর এই ইউনিটের প্রশ্ন দেখেন রিটেন, এগুলোই লিখতে বলছে ইংরেজিতে। আমি ইংরেজি নিয়ে বলছি আর কি। রাজশাহী নিয়ে কিছু বলেন প্লিজ। কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা কোনো প্রিপারেশনের দরকার নাই। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যেই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে আলাদা কোনো প্রিপারেশন নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা পড়ছেন ঠিক তাই পড়ে যান, শুধু ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়েন, ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়েন শুধু। ওকে, যেমন আপনি ধরেন বললেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে কি পড়বো, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা পড়ছেন তাই পড়েন, শুধু চট্টগ্রামের বিগত বছরের প্রশ্ন দেখেন। রাজশাহীতে বাংলার জন্য কি পড়বো, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার জন্য যা পড়ছেন তাই পড়েন, শুধু ওই ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নটা দেখেন। ওকে, যেমন জাহাঙ্গীরনগরে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের বাইরে আইকিউ ম্যাথ পড়তে হয়, তাহলে আপনি আইকিউ ম্যাথ পড়বেন।
ওখানে আইকিউ ম্যাথের প্রশ্ন আসে, তাহলে আইকিউ ম্যাথ পড়বেন আপনি। কিন্তু সাধারণ জ্ঞান আলাদা করে জাহাঙ্গীরনগরের জন্য পড়বেন, আলাদা করে ইংরেজি জাহাঙ্গীরনগরের জন্য পড়বেন, এই কনসেপ্ট সম্পূর্ণ ফালতু কনসেপ্ট। এবং এগুলো নিয়ে যারা আগাবেন তারা ভাই আগাইতে পারবেন না সামনের দিকে, তাদের পিছনের দিকে যাইতে হবে। কারণ কি জানেন, আপনি 10টা ইউনিভার্সিটির 10 রকমের প্রিপারেশন নেবেন, এই 10টা ইউনিভার্সিটিতে কারা পরীক্ষা দিবে? বাংলাদেশের ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পরীক্ষা দিবে, না মঙ্গল গ্রহ থেকে আসবে? তাহলে এই মঙ্গল গ্রহ থেকে তো আসবে না, ইন্টারমিডিয়েটের বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, তাহলে তাদেরকে কেন্দ্র করে যদি প্রশ্ন হয়, তাহলে এক এক বিশ্ববিদ্যালয় এক এক রকম প্রশ্ন কেমনে করে? হ্যাঁ, প্রশ্নের প্যাটার্ন ভালো, এদিক সেদিক হতে পারে, কেউ ভোকাবুলারি বেশি দিবে, কেউ গ্রামার বেশি দিবে, কেউ লিটারেচার কম দিবে, কেউ লিটারেচার বেশি দিবে। এইগুলোই পড়তে হবে আপনাকে। ওকে, আচ্ছা, কারো প্রশ্ন যদি চলে যেতে থাকে, চলে যায়, তাহলে আপনারা করবেন। আচ্ছা, দেখি আমি এখানে এগুলো এক্সামে কিভাবে আসবে। এই যে লিটারেচার যেগুলো বললাম, বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে, শূন্যস্থান আসবে, অথবা আসবে ওই যে যেমন সনেট 14 লাইন্স ইয়াম্বিক পেন্টামিটারে লেখা লিটারেচারকে কি বলে, হোয়াট ইজ কল্ড ড্যাশ, ওই লাইনটা লিখে দেবে, তারপরে বললো ইজ কল্ড ড্যাশ। যেমন আবার হলো একটা লাইন তুলে দিয়ে বলবে এটা সিমিলি, মেটাফোর না পার্সনিফিকেশন। ওকে, একটা জিনিস আপনি মাইন্ড করেন না, এই কমেন্টটা যে করছেন, আমরা তো আবার এখন খুব সেন্টিমেন্টাল জাতি, মানে ইয়াংরা কিছু বললেই মাইন্ড করে, আপনি মাইন্ড করেন না। আপনি যদি বলেন এই প্রশ্নগুলো কিভাবে আসে, আপনার 7 দিন পরে পরীক্ষা বা 1 মাস পরে সর্বোচ্চ পরীক্ষা, এখন আপনি যদি বলেন এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে, আমার মনে হয় আপনি বিগত বছরের প্রশ্ন ভুলেও দেখেন নাই, বিগত বছরের প্রশ্ন ভুলেও দেখেন নাই, বা আপনি যদি আইকন ক্লাসে ছাত্র হয়ে থাকেন, তাহলে আইকন ক্লাসের কোনো ক্লাসে ভালোভাবে মনোযোগ দেন নাই। কারণ এগুলো আমরা বিস্তারিত পড়ানোর সময় প্রশ্ন দেখিয়ে দেখিয়ে পড়িয়েছি। এখন আমি কি আপনাকে প্রশ্ন দেখিয়ে দেখিয়ে পড়াতে পারবো? এত টাইম আছে? এত টাইম নাই। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলেন, ওটা তো বলে ফেলছি, আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নাই। এতক্ষণ যা পড়ালেন বিভিন্ন লিটারের টার্ম নিয়ে, সেগুলো বি ইউনিটের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি ইউনিটের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ইংলিশে পাস কিভাবে করা যাবে? টেক্সট বুক ভালো করে পড়লে, ইংলিশ ম্যানুয়াল ভালো করে পড়লে ইনশাআল্লাহ ইংরেজিতে পাস মার্ক উঠে যাবে, বাকিটা হলো আপনার এত বছরের অর্জন। আচ্ছা, চ ইউনিট নিয়ে বলেন ভাই, বলেন প্লিজ ভাইয়া। চ ইউনিটে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, সেখানে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অধিকাংশ থাকে হলো আপনার কোথা থেকে বলেন? অধিকাংশ থাকে হলো এই চিত্রকর্ম কেন্দ্রিক। সাধারণ জ্ঞানের কিছু আসে মৌলিক সাধারণ জ্ঞান, আর কিছু অধিকাংশই আসে হলো সাধারণ জ্ঞান চিত্রকর্ম বা এই টাইপের, মানে ইতিহাস ঐতিহ্য থেকে। ওকে, আর ইংরেজি বাংলা সেম প্রশ্ন আপনি অন্যান্য, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটে বাংলা ইংরেজি যায় যা সি ইউনিটের এমসিকিউ তে বাংলা ইংরেজি তাই সব। তবে সাধারণ জ্ঞানে অতিরিক্ত মাত্রায় এই আর্ট, তারপরে হলো আপনার চিত্রকর্ম, চিত্রশিল্প, বা ওই যে আপনার মূর্তি ভাস্কর্য, এগুলো নিয়ে বেশি প্রশ্ন থাকে, এগুলোর ইতিহাস ঐতিহ্য থেকে বেশি প্রশ্ন থাকে। রিটেন নিয়ে প্লিজ। আচ্ছা, রিটেনে আসবে হলো প্যারাগ্রাফ, তারপর হলো আপনার ট্রান্সলেশন। ভাই রিটেন নিয়ে এত না প্যারা নিয়েন না, সত্যি কথা বলি। রিটেনের একটা সাজেশন, আমি যে ফাইলটা দিব সেখানে রিটেনে প্যারাগ্রাফে একটা সাজেশন থাকবে, ওই সাজেশনটা পড়েন প্যারাগ্রাফের জন্য। ট্রান্সলেশনও তো কোনো সাজেশন হয় না ভাই, যে কোনো জায়গা থেকে ট্রান্সলেশন পড়েন, আমাদের বেবি ম্যানুয়ালেও ট্রান্সলেশন দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে আপনি পড়েন ট্রান্সলেশন। ফিল ইন দ্য গ্যাপের জন্য ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আমি দিয়ে দিয়েছি। মেক সেন্টেন্সের জন্য আপনাকে এক্সারসাইজ পড়তে বলছি। সামারি থিমের জন্য আপনি ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়বেন। তাহলে আপনার এত টেনশন কিসের রিটেন নিয়ে? এত টেনশন করার তো কিছু নাই। আপনাদেরকে যদি রিটেনের জন্য আজকে 300-250 পৃষ্ঠার একটা বই সাজেস্ট করতাম, আপনারা আমাকে খুব ধন্যবাদ দিতেন, ভাইয়া আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, রিটেনের জন্য এই বইটা আপনি সাজেস্ট করছেন। আরে ভাই, রিটেনের জন্য এত কিচ্ছু চিন্তা করতে হবে না, যেটুকু বললাম ওইটুকুই। আচ্ছা, তারপর হলো গ্রুপে দেওয়া আছে তো মেবি সি, সি ইউনিটের জন্য কি কি পড়বো? সি ইউনিটের জন্য ইংরেজি গ্রামার, ভোকাবুলারি যেগুলো আপনি সচরাচর পড়েন সেগুলোই পড়বেন, তবে লিটারেচারের এত বিস্তারিত আপনার পড়ার দরকার নাই সি ইউনিটে। সি ইউনিটে লিটারেচার এত বিস্তারিত আপনার পড়ার দরকার নাই। সি ইউনিটে রিটেনেও প্যারাগ্রাফ আসবে, সামারি আসবে, ট্রান্সলেশন আসবে, আর আপনার ওই সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন, মানে অ্যাকাউন্টিং থেকে একটা, ম্যানেজমেন্ট থেকে একটা, মার্কেটিং থেকে একটা, তারপরে আপনার ইংরেজি থেকে একটা, যেমন গত বছর সনেট নিয়ে লিখতে বলছিল, তো এরকম আসবে। আচ্ছা, রিটেন কি ইংলিশ সব আনসার করা লাগবে? রিটেনে একটা মজার বিষয় বলি, রিটেন কখনোই খালি ছেড়ে আসবেন না। আপনি দরকার হলে আপনার জীবনের প্রেম কাহিনী লিখে দিয়ে আসবেন, অথবা আপনার ছোটবেলার কোনো বন্ধুরে মানে কিলাইছিলেন গুতাইছিলেন ওগুলো লিখে দিয়ে আসবেন, অথবা জীবনে কোনোদিন মাইর খাইছেন সেগুলো লিখে দিয়ে আসবেন। জীবনে কোনোদিন রিটেনের পরীক্ষা খাতা খালি রেখে আসবেন না, কারণ কিছু না কিছু লিখে আসলে নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে, এবং ওখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, ওখানে কোনো নেগেটিভ মার্কিং নাই।
ভাই বেবি ম্যানুয়ালের বাকি হাইলি ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলোর ব্যাখ্যা কবে দিবে? এগুলোর ব্যাখ্যা আসলে আর দেওয়া পসিবল না, তবে আপনারা এত পরিমাণে বলতেছেন এগুলোর ব্যাখ্যা, আমি দেখি কাল পরশু একটা ক্লাস নেওয়া যায় কিনা আইকন ক্লাসের পেজে বা গ্রুপে বেবি ম্যানুয়ালের হাইলি ইম্পর্টেন্ট জিনিসগুলোর ব্যাখ্যা দিয়ে। এক্সপ্লানেশন আসার সম্ভাবনা কতটুকু? বললাম তো এক্সপ্লানেশন আসার সম্ভাবনা খুবই কম। ওই যে একটা লাইন তুলে দিয়ে, ইংরেজি কবিতার একটা লাইন তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলবে, এগুলো আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, অনেকের কমেন্ট মানে আচ্ছা এগুলো বলে ফেলছি, যেগুলো বলছি এগুলো আর কমেন্ট করেন না ভাই। ডি ইউনিট নিয়ে কিছু বলেন। এমডি তুষার, ডি ইউনিট নিয়ে বলছি, তুমি কইছিলা ভাই তখন? ডি ইউনিট নিয়ে বলছি তো। আচ্ছা, এই যে ফাতেমাতুজ জোহরা বারবার বলতেছে, আমি এটা নিয়ে প্রশ্ন উত্তর দিছি তো ফাতেমাতুজ জোহরা। আচ্ছা ভাইয়া প্লিজ কালকে ক্লাস নিন। আচ্ছা আমি দেখি কালকে বা পরশুদিন একটা ক্লাস নেওয়া যায় কিনা, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া বেবি ম্যানুয়াল এর হাইলি ইম্পর্টেন্ট, আরে সাব্বির প্র্যাকটিস করলে হবে বিডি এর গ্রামারের জন্য? ইনশাআল্লাহ হবে। প্রথম দিকে যে গ্রামার গুলো আছে এগুলো প্র্যাকটিস করেন বেবি ম্যানুয়াল থেকে। আচ্ছা তারপরে আর কি আছে দেখি। আচ্ছা সাবা ও সাব্বির না সাবা, দেখছেন নামের কি স্টাইল রে ভাই, ভাই রে ভাই, আপনাদের থেকে প্রচুর কিছু শিখতেছি আমি এবার অনলাইনে। সাবা, SABA। আপনার বাংলা নামটা কি এরকম সাবা স্পেস দিয়ে? আমার মনে হয় না। যাই হোক, ফিল ইন দা গ্যাপস এর সাজেশন কোথায় দিছেন? ভাই ফিল ইন দা গ্যাপস এর কোনো সাজেশন হয় না, ফিল ইন দা গ্যাপস প্যাসেজ থেকে আসতে পারে, সেই প্যাসেজের সাজেশন দেওয়া আছে। একেবারে লাস্টের দিকে ইম্পর্টেন্ট প্যাসেজ আছে না, ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো কি জন্য বেবি ম্যানুয়ালের লাস্টে ইম্পর্টেন্ট প্যাসেজ দেওয়া আছে, আমি এখানেও দিয়ে দেবো আপনাদের, মানে ফাইল যেটা দিব সেখানে পিডিএফ ফাইল, সেখানে ইম্পর্টেন্ট প্যাসেজ মানে হলো প্যাসেজ, ওখান থেকে সরাসরি প্যাসেজ আকারে প্যাসেজ আসতে পারে, ওখান থেকে প্যারাগ্রাফ আসতে পারে, ওখান থেকে আপনার ফিল ইন দা গ্যাপস আসতে পারে, মানে ওই যে আপনার শূন্যস্থান পূরণ রিটেনে সেগুলো আসতে পারে। আচ্ছা, প্যাসেজ থেকে কি সরাসরি এমসিকিউ আসতে পারে? প্যাসেজ থেকে সরাসরি এমসিকিউ আসার সম্ভাবনা কম, প্যাসেজটা যদি আসে তাহলে তো এমসিকিউ আসবে, কিন্তু প্যাসেজ থেকে সরাসরি এমসিকিউ আসার সম্ভাবনা কম আসলে। তারপরও প্যাসেজের ইম্পর্টেন্ট লাইন থেকে যদি এমসিকিউ আসে, ওই ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট লাইন ফ্রম টেক্সট বুক এরকম নামে আমরা 140টার মতো লাইন দিয়ে দিয়েছি, যদি আসে ইনশাআল্লাহ ওখান থেকে কমন পড়বে। আচ্ছা স্পেলিং কি খুব ইম্পর্টেন্ট? হাইলি ইম্পর্টেন্ট। স্পেলিং না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, এবং স্পেলিং এর জন্য বেবি ম্যানুয়ালে যে কটা স্পেলিং দেওয়া আছে ওই কটা এনাফ ইনশাআল্লাহ। আচ্ছা, পিডিএফ যখন পোস্ট করা হবে লিংকটা শেয়ার কইরো ভাই। ও একজন আরেকজনের বলতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ডিইউ এক্সামের ওএমআর শিট কেমন দেখালে ভালো হতো? আমরা আইকন প্লাস থেকে পরীক্ষা পরীক্ষা নিয়েছি, আমরা আইকন প্লাস থেকে পরীক্ষা নিয়েছি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা মানে ওএমআর শিট পূরণ করিয়ে পরীক্ষা নিয়েছি। তো আমরা একটা পরীক্ষা, একটা ক্লাস বা একটা লাইভ সেশন আপনাদের নিব, আমি নাইম ভাইকে নিয়ে সহ চেষ্টা করব যে পরীক্ষার আগে কিভাবে মাথা ঠান্ডা রাখবেন, কিভাবে পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নেবেন, পরীক্ষায় কিভাবে অংশ নেবেন, এমসিকিউ কিভাবে দাগাবেন, কিভাবে দাগাবেন না, কোনগুলো দাগাবেন কোনগুলো দাগাবেন না, আন্দাজে কতগুলো দাগাতে পারেন, এইগুলো নিয়ে আমরা একটা মানে পরীক্ষার দিনের প্রস্তুতি বা পরীক্ষার দিনের যে কাজকর্ম এগুলো নিয়ে আপনাদের একটা লাইভ সেশন ইনশাল্লাহ নিব। এই ক্লাসে কিছু শীট দিতে চেয়েছিলেন কিন্তু কোথাও পাই নাই, যদি দিতেন। কোন ক্লাসে? আচ্ছা আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়েন আপনি। প্যারাগ্রাফ কিছু কম কমে দেওয়া যাবে না? আচ্ছা প্যারাগ্রাফ ওখানে 24টা আছে, আমি নতুন যে সাজেশনটা দেবো সেখানে প্যারাগ্রাফ 18টা আছে, 6টা কমাই দিছি, ওখানে 6-7টা কমাই দিছি প্যারাগ্রাফ। আসল কথা কি জানেন, আপনারা বলেন আরো কমাই দেওয়া যায় না, ভাই ওইগুলোর মধ্যে থেকে কমন পড়বে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি প্যাসেজ থেকে যদি টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসে ইনশাল্লাহ কমন পড়বে, কিন্তু কথা হলো ওইগুলোর মধ্যে থেকে কমন পড়বে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আপনি আরো কমাই পড়তে চান তাহলে তো কমনের আশা করা যায় না। আচ্ছা, মাথা ঠান্ডা কিভাবে রাখবো সেটার জন্য একটা ভিডিও করেন, আমরা মাথা অল টাইম গরম থাকে। আচ্ছা ঠিক আছে খাদিজা ইফা, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা যাবে না। মাথা ঠান্ডা হলো মানে আমরা ওইদিন বলবো কিভাবে মাথা ঠান্ডা রাখবেন, তবে এখন একটু বলি। ওই যে একটা তেল আছে না বিজ্ঞাপন দেয় কি কুসুম তেল যেন না, ওগুলো নিলে নাকি মাথা ঠান্ডা থাকে, ওগুলো নিয়ে দেখতে পারেন। ভাই এর আগে ইংলিশের যে ক্লাসটা হয়েছে ওইখানে স্যার বলেছিল ইংলিশের একটা শীট দিবে কিন্তু এখনো দেয় নাই। ও আচ্ছা বুঝতে পেরেছি, গ্রামারের না? আচ্ছা ঠিক আছে আমি দেখবো ওটা আপনাদের দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। ওয়েমার নিয়ে কিছু বলবেন পরবর্তী ক্লাসে? হ্যাঁ ওই দিন আমরা ওয়েমার পূরণ টুরন হ্যান ত্যান ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা বলবো। ওইটা পরীক্ষার আগের দিন ধরেন, পরীক্ষার আগের দিন বা একদিন 2 দিন আগে আমরা একটা লাইভ করব আপনার পরীক্ষার প্রস্তুতি নিয়ে, পড়াশোনা নিয়ে না ওই দিন। আচ্ছা ও নবরত্ন তেল না?
হ্যাঁ, কুসুম কুমারী তেল একটা আছে, নবরত্ন তেল আছে, এগুলো নিলে মাথা ঠান্ডা হয়। আচ্ছা যাই হোক, আজারে পেঁচাল করে লাভ নাই, পড়াশোনা করেন আপনারা। আজকের মতো এখানে সমাপ্ত, ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো জায়গায়। এবং আপনাদের সবার পরীক্ষা ভালো হোক, সবার পরীক্ষা ভালো হোক, এবং পরীক্ষার ওই যে একজন লিখছে পরীক্ষা হলে যাওয়ার পূর্বে প্রস্তুতি কেমন হবে, কেমন হওয়া উচিত, ওকে আমরা এটা বলবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং অবশ্যই আপনাদের যারা ছোট ভাই বোন আছে, আমাদের 21 ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে, আপনাদের ছোট ভাই বোনদেরকে আইকন প্লাসের জন্য সাজেস্ট করবেন। যদি মনে করেন আইকন প্লাস একটি পরিবার এবং এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান, কোচিং তো অবশ্যই ভাই টাকা দিয়ে ভর্তি হন, এবং আমরা বিজনেসই করি, কিন্তু তার সাথে যদি মনে করেন আমরা আপনাদেরকে সেবা দিই, আপনি যদি মনে করেন যে না আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে আমরা পরিবারের মতো আচরণ করি, যদি মনে করেন, তাহলে আপনারা আইকন প্লাসে আপনাদের মানে নতুন প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে, প্রজন্ম তো না, পরবর্তী ছোট ভাই বোন যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন আইকন প্লাসের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।